আমাকে স্যার বলে আমাকে স্যার বলে অ্যাড্রেস করার কোনো কারণ নাই, ভাই বা দাদা বললেই হবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল সবাই আমরা প্রফেশনাল, সবাই আমরা কোথাও না কোথাও কাজ করতেছি, সেম ফিল্ডেই কাজ করতেছি, ওকে? তো আমি কোনো প্রতিষ্ঠানের টিচার না, কাজেই স্যার বলে অ্যাড্রেস না করে আমাকে ভাই বা দাদা বললেই হবে, ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার লাস্ট সেশনটাতে কি আপনারা ছিলেন কেউ, নাকি পুরা নতুন সবাই আজকে? দাদা আমি নিউ, ইকবাল হোসেন টিপু নিউ। আমি ছিলাম স্যার লাস্ট সেশনে। আচ্ছা, তো আমি আজকে সেম স্লাইড বা সেম আলোচনাই করব। তো যেহেতু অনেকেই ছিলেন, তো আমি সেদিন কিছু জিনিস আসলে সময়ের কারণে করে উঠতে পারি নাই, হয়তো এগুলো আমার স্লাইডেও ওইভাবে লেখা নাই, আসলে সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওইভাবে করা যায় না। কথা বলতে গেলে দেখা গেছে রিলেটেড অনেক কিছু চলে আসে, সবকিছুকে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাটা খুব টাফ, প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা কাজ করি আমরা। তো এখানে সবাই তো প্রকিউরমেন্ট ফিল্ডেই, তাই না? প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই বা কমার্শিয়াল এই ফিল্ডে আছে। হয়তো কেউ, আচ্ছা, তো অনেকে হয়তো আছেন যে কেউ ডিরেক্ট ইম্পোর্টে কাজ করেন, কেউ হয়তো আবার লোকাল প্রকিউরমেন্টে কাজ করেন, এরকমও আছেন, রাইট? জি স্যার। তো আমার এই সেশনটা বেসিক্যালি ইম্পোর্ট প্রকিউরমেন্টের উপরে ফোকাস করে। তো তারপরেও যারা লোকাল প্রকিউরমেন্টে আছেন তাদের কাছে অনেক কিছু নতুন লাগবে, হ্যাঁ হয়তো নাম শুনছেন কিন্তু এটা প্র্যাকটিক্যালি করেননি, এরকম কিছু মনে হতে পারে। আর কেউ যদি লোকাল প্রকিউরমেন্ট রিলেটেডও কোনো ধরনের কি বলবো এক্সপিরিয়েন্স থাকে বা আসলে কোনো কিছু জানার থাকে, শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার করতে, বা কোনো ওয়ে আউট থাকলে বা আমার জানা কিছু থাকলে আমি শেয়ার করতে, ওকে? কারণ আমি লোকাল এবং ইন্টারন্যাশনাল, দ্যাট মিনস ইম্পোর্ট, দুইটাতেই কাজ করছি এবং এক্সপোর্টেও কাজ করছি দীর্ঘ 6 বছর। টোটাল আমার 17 বছর ক্যারিয়ারে 6 বছর এক্সপোর্টে কাজ করছি, আর বাকি 11 বছর এই প্রকিউরমেন্ট নিয়েই আছি, লোকাল প্লাস ইম্পোর্ট। আমি স্কয়ারে কাজ করেছি, স্কয়ার ফার্মাতে, দেন সিএট টায়ারে কাজ করেছি, এখন আছি ম্যাটাডোর গ্রুপে। তো এর মাঝে আমি আবার একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস ইউএসএআইডির নাম হয়তো আপনি শুনেছেন, ডেভেলপমেন্ট সেক্টর, ওই সেক্টরও আমি 2 বছর কাজ করেছি। তো ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, ডেভেলপমেন্ট, আপনাদের মানে আল্লাহর বা ভগবানের কৃপায় এই সেক্টরগুলোতে আমার কাজ করা হয়েছে। তো চেষ্টা করব আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করা বা এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো সবকিছু তো আসলে একটা স্টেপ বাই স্টেপ বলা লাগে, যে কারণে একটা ছোট প্রেজেন্টেশন আছে, সেটা আমি শেয়ার করি। তো তারপরে আমরা কথা বলবো, কথা হয়তো প্রেজেন্টেশনের বাইরেও কথা চলে যাবে, রিলেটেড কথা আসলে। হ্যাঁ, ওকে। তো মনি ভাই, আমি কি শেয়ার করতে পারবো স্ক্রিন? হ্যাঁ, শেয়ার তো করতেই পারবেন, কারণ ইউ আর দা বস টুডে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, দেখা যাচ্ছে কি আমার স্লাইড? জি জি দেখা যায়, স্লাইড এখনো ওপেন হয় নাই। জি দাদা, দেখা যাচ্ছে। ওকে, তো ফার্স্ট স্লাইডে জাস্ট আমার সম্পর্কে বলা আছে। আমি এই সেশনটার নাম দিয়েছি নলেজ শেয়ারিং অন ইম্পোর্ট প্রসেস। হ্যাঁ, নলেজ শেয়ারিং এই কারণে, কারণ আমরা সবাই একই প্রফেশনে আছি। তো হয়তো আমি আমার এক্সপিরিয়েন্সে বা আমার ক্যারিয়ারে যত কিছু ফেস করেছি, হয়তো এখানে অনেকেই আছেন যে ডিফারেন্ট কিছু ফেস করছেন, তো সেটাও এখানে শেয়ার করবেন, সবারই জানা হবে। হ্যাঁ, সরি, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না মনে হয়। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা? ওপেন হয়নি, ওপেন হয়নি। দেখা যাচ্ছে এখন? প্রেজেন্টেশন ওপেন হয়নি, স্ক্রিন শেয়ারিং করছেন, ওটা দেখা যাচ্ছে। দুটো পিডিএফ ফাইল দেখা যাচ্ছে, কিন্তু প্রেজেন্টেশনটা ওপেন হয়নি এখনো। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট ফাইল দেখা যাচ্ছে দুটো। এখন দেখা যায় না, আমার মনে হয় আপনি রিশেয়ার করেন, এখনো দেখা যাচ্ছে না। না, নট ইয়েট। এখন? নো, স্লাইড ওপেন হয় নাই তো। নো স্যার। ক্লোজ করে আবার দেখেন।
কি এখন দেখা না, যাচ্ছে? এখন আসছে, হ্যাঁ। জি স্লাইড ওপেন হয়েছে এখন। জি এখন আসছে, রাইট? রাইট। জি ওকে, তো আমি শুরু করি, বাই দ্য স্লাইড আমি শুরু করি, দেন আসবে আলোচনার প্রেক্ষিতে টপিক, অনেক টপিকে আসবে আশা করি। তো যদিও আজকে আমি ইম্পোর্ট প্রসেসটা নিয়ে কথা বলবো, তো শুরুতে আমি একটু জাস্ট ইম্পোর্ট কি, ইম্পোর্ট তো আসলে পার্ট অফ প্রকিউরমেন্ট অর পারচেজ, রাইট? আসলে পারচেজটা কি এটা আমি একটু বলার চেষ্টা করি। হয়তো আপনারা গুগলে সার্চ দিলে অনেক ধরনের ডেফিনেশন পাবেন, অনেক বই আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে পারচেজ হচ্ছে অ্যাকোয়ার অফ গুডস অর সার্ভিসেস ইন এক্সচেঞ্জ অফ মানি থ্রু ফেয়ার কম্পিটিশন ইন ভিউ অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। দেখেন, এটা একটা লাইন, একটা সেন্টেন্স। যদি আমরা এটাকে ছোট করে বাংলা করি, অর্থটা কি আসে যে প্রতিষ্ঠানের প্রয়োজনে উপযুক্ত বা যথাযথ প্রতিযোগিতার মাধ্যমে অর্থের বিনিময়ে সেবা বা পণ্য নিয়ে আসাটাই হচ্ছে পারচেজ। দেখেন, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, আমরা তো ইচ্ছা করলেই মানে মন মতো জিনিস কিনতে পারি না, পারবো না, কারণ সেই জিনিসটার প্রতিষ্ঠানের প্রয়োজন থাকতে হবে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রকিউরমেন্টে একটা পলিসি আছে, সেটা 1 পাতার থাকুক আর 37 পাতার থাকুক। 37 পাতা কেন বললাম, কারণ আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি যেখানে প্রকিউরমেন্ট পলিসি ছিল 37 পেজের। হ্যাঁ, তো সেই পলিসিটা মেনটেন করে অর্থের বিনিময়ে পণ্যটা বা সেবাটা প্রতিষ্ঠানে নিয়ে আসাটাই হচ্ছে পারচেজ। অবশ্যই এখানে এক্সচেঞ্জ অফ মানি থাকতে হবে। আমরা যদি কিছু ফ্রি পাই, সেটা কখনোই পারচেজ হিসেবে ট্রিট হবে না। ওকে, তো যে কোনো কিছু প্রকিউরমেন্টের আগে চিন্তা করতে হবে যে সেখানে এখানে যে কম্পিটিশনটা কাদের মধ্যে হবে? কম্পিটিশনটা হবে হচ্ছে সাপ্লায়ারদের মধ্যে। তার মানে হচ্ছে একাধিক সাপ্লায়ার থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ মনোপলি, যখন আপনি সিঙ্গেল সোর্সে যাবেন, ব্যাপারটা হয়ে যায় মনোপলি। ভাই, সে যে দাম চাচ্ছে, সে কি লজিক্যাল চাচ্ছে নাকি ইলজিক্যাল চাচ্ছে, বেশি চাচ্ছে, কত বেশি চাচ্ছে, এগুলো জাজ করার কোনো অপশন থাকবে না। ঠিক আছে, কাজেই যত বেশি সাপ্লায়ার থাকবে আপনার হাতে, আপনার সোর্সে, তখন কিন্তু আপনি সঠিক জাজমেন্টটা করতে পারবেন। ওকে, যে কারণে বলা হচ্ছে যে ফেয়ার কম্পিটিশন থাকতে হবে। তাহলে আপনি সঠিক দামে ভালো পণ্যটা কিনতে পারবেন। তো অ্যাজ এ প্রকিউরমেন্ট গাই, আমাদের সবারই টার্গেট থাকে কি, আমি সবচেয়ে কমে কিনবো, সবচেয়ে কমে ভালো জিনিসটা কিনবো। তো সেইটা করতে হলে আমাদেরকে অবশ্যই আমার সোর্সটা অনেক রিচ থাকতে হবে, আমার সাপ্লাইয়ের সোর্সটা অনেক রিচ থাকতে হবে, তাইলে আমি এই রোলটা প্লে করতে পারবো এবং আলটিমেটলি কোম্পানি বেনিফিটেড হবে। আচ্ছা, তো যদি আমরা খুব ব্রডার সেন্সে প্রকিউরমেন্টকে বা পারচেজকে ভাগ করি, তাহলে আমার কাছে মনে হয় যে ইন জেনারেলি পারচেজ আর 2 টাইপ। ওয়ান ইজ লোকাল পারচেজ, অ্যানাদার ইজ ইম্পোর্ট পারচেজ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আমরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ইউনিটে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছি, ইম্পোর্ট মাস্ট। হ্যাঁ, ইম্পোর্ট ছাড়া বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট রান করা সম্ভব না। কেননা, কারণ আমরা ম্যানুফ্যাকচারিং এর এখনো ফার্স্ট জেনারেশনে যাইতে পারিনি। ফার্স্ট জেনারেশন মানে হচ্ছে যারা র মেটেরিয়াল প্রকিউর করে, একবারে ভার্জিন যেটা, সেটাতে আমরা যাইতে পারিনি। আমরা সব র মেটেরিয়াল কিনে আনি বা এসএফজি কিনে আনি, এনে আমরা সেটাকে একটা প্রসেস করে আরেকটা এফজি প্রকিউর করি, যে কারণে আমাদেরকে সবসময় ইম্পোর্টের উপরে ডিপেন্ডেবল থাকতেই হচ্ছে। তো আরেকটা জিনিস, যারা কথা বলবেন না আপনারা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, যখন কি বলতে চান বা বলার হলে তখন আনমিউট করে নিন, আদারওয়াইজ হয় কি একটা নয়েজ তৈরি হয়। হ্যাঁ, রবিউল হাসান ভাই, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, রবিউল হাসান। জি জি শিওর। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন যে প্রকিউরমেন্টের 2টা উইং থাকে। একটা উইং কি করে, তারা লোকাল যে সমস্ত আইটেম কিনতে হয় সেই আইটেমগুলো প্রকিউর করে, আরেকটা টিম থাকে যারা কি করে ইম্পোর্ট আইটেমগুলা ডিল করে। এই কারণে মানে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী প্রকিউরমেন্ট আসলে ইন নেচার 2 রকমের। দুইটার আলটিমেট গোল একই, যে পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রয়োজনে নিয়ে আসা, কিন্তু দুইটার মেকানিজমটা একটু
ডিফারেন্ট হয়। লোকাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে লিগাল বাইন্ডিংস বা কমপ্লায়েন্স অত খুব বেশি রেস্ট্রিক্টেড না। হ্যাঁ, এখানে ভ্যাট ট্যাক্সের একটা ইস্যু আছে, তো ভ্যাট ট্যাক্স আপনাকে কমপ্লাই করতেই হবে, এটা কমপ্লাই করলেই সবকিছু ঠিক। বাট ইম্পোর্টের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা স্টেপই মেনটেন করে আসতে হবে, প্রসেসটা একটু লম্বা এবং প্রসেসটা কমপ্লাই করা ম্যান্ডেটরি। ওকে, তো আমি নেক্সট স্লাইডে মুভ করি। এখানে কারো কোনো মানে গ্যাপ আছে বা ক্লিয়ার হন না? না স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেহেতু আজকে বেসিক্যালি ইম্পোর্টটা নিয়ে কথা বলবো, কাজেই আমি ডিরেক্ট লোকালে না গিয়ে আমি ইম্পোর্টে চলে আসলাম। তো আমি শুরুতেই বলে নিছি, কারো যদি লোকাল প্রকিউরমেন্ট সম্পর্কে কোনো ধরনের ডিফিকাল্টিস থাকে বা কোনো ইস্যু থাকে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আমার নলেজ থেকে কোনো সাজেশন বা সলিউশন করার। ওকে, আচ্ছা, এখন আসি যে আসলে হোয়াট ইজ ইম্পোর্ট। ইম্পোর্টটা আসলে কি? যদি আমি খুব সহজ করে বলি যে ইম্পোর্টটা হচ্ছে সিম্পলি, import is bought good or services from another country by crossing that border in a proper manner. ইম্পোর্ট হচ্ছে অন্য একটা দেশের তার সীমারেখাকে অতিক্রম করে আমার দেশে পণ্যটা নিয়ে আসবো, এবং সেটা অবশ্যই একটা প্রপার ম্যানারে হইতে হবে। প্রপার ম্যানারটাই হচ্ছে আমি যে কমপ্লায়েন্সের কথাটা বললাম, সেই কমপ্লায়েন্সটা। কিছু বিধিনিষেধ আছে, কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে আমি একটা দেশের বাউন্ডারি ক্রস করে আরেকটা দেশে পণ্যটা নিয়ে আসবো। দিস ইজ ইম্পোর্ট। তো আমরা আরো সাধারণভাবে যদি বলি যে বিদেশ থেকে পণ্য কিনে আনাটাই হচ্ছে ইম্পোর্ট। ওকে, এখন দেখেন একটা ইম্পোর্টে কি কি পার্টি ইনভলভ থাকে। কি কি পার্টি ইনভলভ থাকে বলতে আমি এখানে ম্যান্ডেটরি যে পার্টিগুলা ইনভলভ থাকতেই হবে, আমি শুধু সেই পার্টিগুলোকেই নিয়ে আসছি। বাট লোকাল প্রকিউরমেন্টে দেখেন, লোকাল প্রকিউরমেন্টে দুইটা পার্টি ইনভলভ থাকলে হয়, বা খুব বেশি হলে তিনটা পার্টি। লোকাল প্রকিউরমেন্টে কে? বায়ার, সেলার এবং ব্যাংক। এর বাইরে কারো থাকার ওইভাবে বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। বাট ইম্পোর্টে এই পার্টি আপনি লোকালে ব্যাংক রাখতেও পারেন, আবার খুব ছোট প্রকিউরমেন্ট হলে ব্যাংক নাও রাখতে পারেন, আপনি ক্যাশেই কিনতে পারেন। বাট ইম্পোর্টে এই যে পার্টিগুলো এখন আমি বলবো, এই পার্টিগুলো থাকা ম্যান্ডেটরি। নাম্বার 1 ইম্পোর্টার, যে ইম্পোর্ট করবে। নাম্বার 2 এক্সপোর্টার, যে এক্সপোর্ট করবে। নাম্বার 3 ব্যাংকের প্রেজেন্স অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ এই যে ইম্পোর্টার এক্সপোর্টারের মধ্যে যে গুডস বা সার্ভিসের লেনদেনটা হবে, ট্রানজেকশনটা হবে, সেইটার পেমেন্টটা উইদাউট ব্যাংকিং চ্যানেলে যেতে পারবে না। আমি এখানে যা বলতেছি অল আর লিগাল প্রসেস। এখন আপনারা যদি ইলিগাল প্রসেস জানতে চান, সেটাও আমাকে জিজ্ঞেস করেন, সেটাও আমি বলে দিব। বাট আমি অফিসিয়ালি ইলিগাল প্রসেস বলতে পারি না। ওকে, তারপর আসেন আরেকটা পার্টি, ইন্স্যুরেন্স। ইম্পোর্ট আর এক্সপোর্ট, যে কোনো ধরনের ফরেন ট্রেডে ইম্পোর্ট হোক আর এক্সপোর্ট হোক, ইন্স্যুরেন্স মাস্ট। এটা বাংলাদেশের কমার্স মিনিস্ট্রি থেকে আইন করে দেওয়াই আছে। ওকে, ইম্পোর্ট আর এক্সপোর্টে। হ্যাঁ, তো এই যে ইন্স্যুরেন্সের এই পেমেন্টটা কি যারা ইম্পোর্টার এরাই করে, না যারা এক্সপোর্টার এরাই বেয়ার করে? ওকে, এইখানে আমি বলি, এইখানে এইটা ডেফিনেশন বা এইটা ক্লারিফিকেশন করার জন্য আমাদেরকে ইনকোটার্মস গুলো দেখতে হবে। ওকে, তো যেগুলা আমার পরের স্লাইডে আসবে ইনকোটার্মস। তো তারপর আপনার কোশ্চেনে অ্যান্সারটা আমি দিয়ে রাখি। বাংলাদেশের ইম্পোর্ট আর এক্সপোর্ট পলিসি অনুযায়ী ইন্স্যুরেন্স পেমেন্ট বাংলাদেশেই হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাক্ট বা বাংলাদেশের ইম্পোর্ট পলিসি আর এক্সপোর্ট পলিসি অনুযায়ী ইন্স্যুরেন্স বাংলাদেশ থেকেই কভারেজ নিতে হবে এবং বাংলাদেশে ইন্স্যুরেন্সের পেমেন্টটা করতে হবে। তো এই আইনটা কেন বাংলাদেশ গভর্নমেন্ট করছে? বাংলাদেশ গভর্নমেন্ট করছে বাংলাদেশের ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স গুলাকে বুস্ট আপ করানোর জন্য, আর কোনো কারণ নাই। ঠিক আছে, যদি এই ইন্স্যুরেন্সটা বাংলাদেশ গভর্নমেন্ট ওপেন করে দিত যে এনি কান্ট্রির ইন্স্যুরেন্স অ্যাকসেপ্টেবল, তাহলে যেটা হইতো, তো নর্মালি দেখা গেছে আমরা বাইরের একটা ইন্স্যুরেন্সের কাছে যেতাম যে না, সেখানে গেলে হয়তো কভারেজ ভালো পাবো বা রিস্ক আমার কভারেজটা বেশি সেফ থাকবে। সেক্ষেত্রে কি হতো, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের নামেও দেশ থেকে টাকা বের হয়ে যেত। এই কারণেই এটা গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে
ইন্স্যুরেন্সটা বাংলাদেশ থেকেই হতে হবে। ওকে, তো এটার একটা এক্সেপশন আছে, সেটা আমি পরে বলবো। ওকে, একটা এক্সেপশন কেস আছে, সেটা আমি পরে আমার আলোচনায় আসবে। হ্যাঁ, এর জন্য দেখবেন কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আমার মোবাইল আর কি চার্জ নাই, সে কারণে আর কি মাঝখানে আমি একটু কোশ্চেন আর কি করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। আচ্ছা, আমাদের লোকাল পার্সেসে যারা আর কি সোল ডিস্ট্রিবিউটর, ওরা যে আর কি আমাদের কাছে সেল করে, আমরা যে পার্সেস করি, ওই পার্সেস প্রাইসটা যে ওরা প্রফিট মার্জিন অনেক বেশি রাখতেছে না, মানে একটা রিজনেবল প্রফিট মার্জিন রাখতেছে, এই জিনিসটা কোনোভাবে কি বোঝার উপায় আছে? আচ্ছা দেখেন, ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি যে মনোপলি, হ্যাঁ, যখন যেমন বাংলাদেশে আপনি চিন্তা করেন, আপনি যদি অক্সিজেন কিনতে যান, আপনি কার কাছে যাবেন ভাই? লিন্ডে। ওকে, আপনি লিন্ডের কাছে যাবেন, কারণ হ্যাঁ আকি যে অক্সিজেন করে, আরো এখন আরো কিছু কোম্পানি অক্সিজেন করতেছে, বাট লিন্ডে ইজ পায়োনিয়ার। সো সেক্ষেত্রে যখন আপনার চয়েসটা হবে যে ভাই আমি লিন্ডে থেকে অক্সিজেন নিব, হি ইজ দ্য বেস্ট অ্যান্ড হি ইজ দ্য টিল নাও অনলি ওয়ান সোর্স বললে ভুল বলা হবে, বাট মোডাল লাইক হি ইজ দ্য সিঙ্গেল সোর্স। কারণ আকিস টাকিস যে টাইপের ই করে, সেগুলো আসলে ওরা এখনো ওইভাবে লিন্ডের কাছাকাছি বা ধারে কাছেও লিন্ডের সাথে কম্পেয়ার করার জায়গায় আসেনি। কাজে লিন্ডে প্রিমিয়াম চার্জ করবে। আরেকটু আমি অ্যাড করি, তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার অ্যান্সার পাবো। আমি ল্যাবের গ্রুপে আছি, আমি মূলত রিয়াজেন্ট পারচেজ করি। এখন রিয়াজেন্ট পারচেজ করি, যেমন আমি বায়োট্রেড থেকে সিমেন্সের রিয়াজেন্ট করি, তারপর রোশের রিয়েজেন্ট করি বায়োটেক সার্ভিস থেকে, তারপর ম্যাগলুমির রিয়েজেন্ট করি এবিসি কর্পোরেশন থেকে। হ্যাঁ, তারপর আমি এবিসির কি উজ্জ্বল সাহেবকে চিনেন নাকি? না, আমার সরাসরি এমডির সাথে কন্টাক্ট হয়, শারিয়ার শোরুম। তারপর যেমন মেনরির ওই রিয়েজেন্ট কিনে জেনেটিক থেকে, কারণ ওরা প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল। আবার আমি অমনিস্ক্যান কিনি আলিফ এন্টারপ্রাইজ, যারা জি এর প্রোডাক্ট সোল ডিস্ট্রিবিউটর। এখন ওদের তো অল্টারনেটিভ মানে একজনই আছে, কিন্তু ওদের গুলো আমি কিভাবে আর কি জাস্টিফাই করব? আচ্ছা, যেগুলা আপনি অক্সিজেনের ক্ষেত্রে বলতেছিলেন যে আরো অনেকে অক্সিজেন করতেছে, একটা কম্পারিজমে আছে, কিন্তু ওদের গুলোতে একদম ওরাই সোল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশে 4টা কোম্পানি আছে শুধু। হ্যাঁ, এখানে আমি একটু বলি, এখানে কিছু বিজনেসের নেচার অনুযায়ী এই সব জিনিসগুলো ডিসিশন নিতে হয়। যেমন আপনি যে সেক্টরটাতে আছেন, এটা একটা কি হেলথ কেয়ার সেক্টর, এবং এই যে রিএজেন্ট গুলার কথা আপনি বললেন না, আপনি দেখবেন আপনাদের এই কিছু কিছু মেশিন আছে যে ওই মেশিনটাতে ওই এবিসির রিএজেন্টই ইউজ করতে হবে, আবার আরেকটা মেশিন নিলে ওই মেশিনে ওই বায়োট্রেডের রিএজেন্টই ইউজ করতে হবে। ওকে, তো এইখানে আপনার মেশিন ওয়াইজ আপনি রিএজেন্টের উপরে ডিপেন্ডেন্সি আছে, আপনি ইচ্ছা করলে রিএজেন্ট চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, না, এবং এখানে বিজনেস পলিসিটা কি, ওই মেশিনটা যখন আপনি কিনছেন না, ওই মেশিনে আপনাকে দেখা গেছে ওরা প্রফিট করে নাই, ওরা তো খুব কম মার্জিনে আপনাকে মেশিনটা খাওয়াই দিছে। ওরা ফ্রি অফ কস্টে মেশিন দেয় আমাদেরকে। হ্যাঁ, এই যে ফ্রি অফ কস্টে আপনাকে মেশিন খাওয়াই দিছে, বাট ওদের বিজনেস প্ল্যানটাই হচ্ছে বা বিজনেস স্ট্র্যাটেজিটাই হচ্ছে ওরা আপনাকে সারা জীবন আপনার কাছে রিএজেন্ট বিক্রি করবে, কারণ আপনি চাইলেও ওর রিএজেন্ট চেঞ্জ করতে পারবেন না, ওর রিএজেন্ট চেঞ্জ করতে হলে আপনাকে মেশিন চেঞ্জ করতে হবে। ওকে, তো এইটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ওর। তো এইখানে আপনি ওর রিএজেন্টের সাথে কাউকে কম্পেয়ার করতে পারবেন না, কম্পেয়ারের অপশন নাই। সো যেহেতু ও সোল সোর্স, আপনাকে ওর কাছ থেকেই নিতে হবে। এইখানে যেটা করতে হয়, তো এইখানে টোটালটাই হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যে আপনি যেহেতু ওর সোল এজেন্ট, ওর সাথে নেগোসিয়েশনটা এমন ভাবে করতে হবে যে ভাই তুমি আমার কাছে লাভ করো, বাট তুমি আমাকে মেরে লাভ করো না। মানে ওইটা আর কি নেগোসিয়েশনটা কোন বেসিসে গেলে নেগোসিয়েশনটা খুব টাইটই হবে আর কি, উইন-উইন হবে। এইখানে আমি বলি আপনাকে, দেখেন আপনি যখন একটা সার্ভিস সেল করতেছেন, এখানে সিওজিএস বলে একটা ফ্যাক্টর থাকে, সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। এই টার্মসটা কি শুনছেন সবাই? জি, আমি শুনছি। আচ্ছা, দেখেন আমরা যখন আমরা একটা নতুন প্রোডাক্টের চিন্তা করি যে এই প্রোডাক্টটা আমরা মার্কেটে নিয়ে আসব, তো
তো তার আগে আমরা কি করি, তার আগে আমরা ওই প্রোডাক্টটা প্রি ল্যান্ডেড কস্ট করি। যে প্রোডাক্টটা আমার ইম্পোর্ট করে আনতে, বা আমি যদি প্রোডাক্টটা আমার এখানে তৈরি করি, সেক্ষেত্রে আমার কি কি মেশিন লাগবে, কি কি র মেটেরিয়াল লাগবে, টোটাল একটা আমাদের ক্যালকুলেশনের মেথডই আছে, যেটাতে করে আমরা বের করি যে না, এই প্রোডাক্টটা আমার বানাতে 5 টাকা আমার খরচ পড়বে। এই 5 টাকা হচ্ছে আমার একবার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে আমার ওভারহেড যোগ হবে, আমার সেলিং এক্সপেন্স যোগ হবে, আমার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ হবে, আমার ডেপ্রিসিয়েশন মানে অবচয় যোগ হয়ে আমার ধরেন এটা আমার তখন অ্যাকচুয়াল খরচ হয়ে গেল 60 টাকা। এটার টিপি মানে ট্রেড প্রাইস আছে রাখতে হবে আমার ধরেন 12 টাকা। কারণ কি আমাকে যখন আমরা একটা প্রাইজিং করবো আমার কম্পিটিটরের কথা চিন্তা করতে হবে, হ্যাঁ, যে কম্পিটিটররা কেউ 12 টাকা, কেউ 12.5 টাকা, কেউ 13 টাকার মধ্যে আছে, যেহেতু আমি নতুন আসবো অতএব আমিও আমার টিপিটা 12 টাকা রাখবো। তাহলে আমার জিপি মানে গ্রস প্রফিটের রেটটা আমার কত? প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা স্ট্যান্ডার্ড থাকে যে আমরা কত পার্সেন্ট জিপি হলে এই প্রোডাক্টটা লঞ্চ করব। আসলে আমি এখন যে আলোচনাটায় চলে গেছি এটা আসলে টোটালটা একটা কোম্পানির স্ট্র্যাটেজিক বিষয়। তো যাই হোক, যেহেতু প্রসঙ্গ আসছে কথা বলি, সমস্যা নেই। তো সেক্ষেত্রে তখন আমরা চিন্তা করি যে না, আমার জিপি পার্সেন্টেজ আমাদের এক্সপেক্টেড জিপি সে 30%, ওকে 30% জিপি আছে, ওকে প্রোডাক্ট আমি লঞ্চ করব। ওকে, তখন আমি চিন্তা করি না যে আমি যে কিনলাম আমি কি কিনতে ঠকলাম কিনা। ওকে, আমার এই পারচেজ প্রাইসের মধ্যেই আমার জিপি, আমি আমার এক্সপেক্টেড জিপি আছে, আমি প্রোডাক্টটা লঞ্চ করলাম। তখন আমি লঞ্চ করার পর আমি চিন্তা করব ওকে এটার অল্টারনেট সোর্স কি হইতে পারে, আরো কোথায় কম পাইতে পারি, তখন ওগুলো নিয়ে আমরা ফার্দার ডেভেলপমেন্টে কাজ করি। এখন আপনার ক্ষেত্রে ধরেন আপনারা যে রিয়েজেন্ট গুলো কেনেন সেটা দিয়ে টেস্ট করান, টেস্ট করানোর পরে আপনারা একটা যার কোনো ব্লাডের সিবিসি করাবেন, এইটার জন্য যে রিয়েজেন্ট আপনারা ইউজ করেন, একটা সিবিসির জন্য আপনারা কত টাকা নেন? সে 700 থেকে 800 টাকা। আপনার রিয়েজেন্টের কস্ট কত? খুবই কম, 10-20 টাকা হয়তো একটা রিয়েজেন্ট, একটা সিবিসি করতে 20-30 টাকার রিয়েজেন্টও লাগে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন, এক্সপেক্টেড প্রফিট মার্জিন ঠিক আছে? ঠিক আছে। তো এই জিনিসগুলো ডিসিশন নিতে হয় প্রকিউরমেন্ট প্লাস কস্টিং ডিপার্টমেন্ট প্লাস ফিনান্স ডিপার্টমেন্ট মিলে, যে হ্যাঁ আমি এই রেটে কিনলে এই হচ্ছে আমার কস্টিং, এই হচ্ছে আমার সেলস প্রাইস, দিস ইজ মাই জিপি মার্জিন, দ্যাট মিন্স গ্রস প্রফিট মার্জিন। তো এগুলো চিন্তা করে কোম্পানি ডিসিশন নাই ওকে এই রেটে জিনিসটা কিনলেও আমার লস নাই। ওকে, এটা হচ্ছে একটা কোম্পানির ইন্টারনাল স্ট্র্যাটেজি। তো সেই স্ট্র্যাটেজি ফুলফিল করার পরে আপনি তখন চিন্তা করতে হবে যে যেহেতু আমার সোল সোর্স, ভাই ওর সাথে আমার বসতে হবে, ভাই আমি তো তোমার ইয়ারলি তোমার কাছে আমি এতটা রিয়েজেন্ট নিব, তো তুমি আমাকে বেস্ট প্রাইস কি দিবা। এগুলা তখন যে ভাই আপনার এই প্রাইসে আমার প্রফিট হচ্ছে না, এগুলা তখন কিছু আলোচনা আছে যেগুলা খুব ক্লোজলি করতে হয়, যেহেতু সে সোল সোর্স, তার কাছ থেকে না নিলে আপনি তখন ওই রিয়েজেন্টটা পাবেন না। এইসব টেকনিক অ্যাপ্লাই করে তখন চিন্তা করতে হবে যে আমি কত পার্সেন্ট রেটটা কমাইতে পারবো। বা ওর সাথে তখন অনেক সময় স্ল্যাব প্রকিউরমেন্ট, যে ঠিক আছে ভাই আমি যদি আপনার কাছে 30টা নেই তাহলে এই রেট, আমি যদি এর চেয়ে বেশি নেই তাহলে আমাকে কত ডিসকাউন্ট দিবেন। তো এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে নেগোসিয়েশন করতে হয়। তো আরেকটা জিনিস হচ্ছে দেখেন, নর্মাল সেন্সে আমরা নেগোসিয়েশন বলতে বুঝি হচ্ছে কি দাম কমানো, রাইট? রাইট স্যার, রাইট। নেগোসিয়েশন মানে কি দাম কমানো। তো আমার কাছে মনে হয় এইটাই শুধু না, একটা অবজেক্টিভ নিয়ে আমরা নেগোসিয়েশন করব না। হ্যাঁ, নেগোসিয়েশন মানে দাম কমানো না। নেগোসিয়েশন মানে কি ভাই, দুইটা পার্টির মধ্যে একটা ইস্যু নিয়ে একটা বোঝাপড়ার মধ্যে আসা, দুই পার্টি যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকে, তাই তো? এখন ধরেন সে দাম 1 টাকাও কমাতে পারবে না, ওকে ফাইন, বাট আমাকে আমার কোম্পানির কথাটা চিন্তা করতে হবে যে না সে দাম কমাবে না, তাহলে আমার কোম্পানির জন্য আমি তার কাছ থেকে কি বেনিফিট নিতে পারি? ভাই তাহলে আপনি আমাকে 30 দিনের ক্রেডিট দেন, আমি 30 দিন পরে আপনাকে টাকা দিব। ওকে আপনার দাম কমায় না, আপনি আমাকে 2% এফওসি দেন, ফ্রি অফ কস্টে ফ্রি স্যাম্পল দিবেন 2%। এগুলোও কিন্তু নেগোসিয়েশনের এক একটা টুল। ওকে, নেগোসিয়েশন তো তখন আপনাকে এই অ্যাসপেক্টে চিন্তা করতে হবে যে ওকে সে দাম কমাবে না, দেখি তাকে যদি আমি একটা স্ল্যাব বা ভাই আপনি রেটটা একটা স্ল্যাব ওয়াইজ রেট দেন, যে আমি 10,000 পিস নিলে আমাকে এই রেট দিবেন, আমি যদি 1 লাখ পিস নিই তাও আপনি যদি একই রেট রাখেন, তো তাইলে কেমন হলো?
তখন তো বলবো আচ্ছা আপনি 1 লাখ পিস নিলে আমি আরো 2% ডিসকাউন্ট দিব। তো এইভাবে আসলে নেগোসিয়েশনটা মানেই ভাই দাম কমান, কত কমাবেন, নট দ্যাট। যখন বুঝবেন যে না সে আর দাম কমাবে না বা তার পক্ষে দাম কমানো সম্ভব না, সে লাস্ট প্রাইস দিয়ে দিয়েছে, তখন চিন্তা করেন আপনি তার কাছ থেকে আর কি বেনিফিট নিতে পারেন। হ্যাঁ, যেটা ডিরেক্ট হয়তো ফিনান্সিয়াল বেনিফিট না, কিন্তু আপনি যদি কারো কাছ থেকে 1 মাসের ক্রেডিট নিতে পারেন তাহলে কি হলো, তার মানে কি হচ্ছে জানেন, তার মানে হচ্ছে আপনি নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে বিজনেস করতেছেন, আপনি অন্যের টাকায় বিজনেস করতেছেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে দেখতে হবে যে আলটিমেট আপনার কোম্পানির যে টার্গেটেড জিপি ছিল সেই জিপি আপনার থাকতেছে, ওকে গো ফর প্রকিউরমেন্ট। মানে এগুলো আমরা এইভাবে ডিসিশন নেই আর কি। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ইন্স্যুরেন্স, তারপরে একটা, ওকে আমি নেক্সট টপিকে আসি। তো তারপরে আসতেছে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। ইম্পোর্ট বা এক্সপোর্টে ট্রান্সপোর্টেশন মাস্ট। ট্রান্সপোর্টেশন এই পার্টি যদি না থাকে তাহলে আপনি বিদেশ থেকে পণ্য আনবেন কিভাবে, বাই সিতে আনেন, বাই এয়ারে আনেন, আপনি তো কোনো একটা মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে আনতে হবে। ঠিক আছে, এখন আসি ইম্পোর্টার। আমরা ইম্পোর্টার বলতে কাকে বুঝতেছি, যে বিদেশ থেকে পণ্যটা কিনে আনতেছে সেই হচ্ছে ইম্পোর্টার। হ্যাঁ, যার দেশে পণ্য বা গুডস বা সার্ভিস যার দেশে এন্ট্রি নিচ্ছে সেই দেশ বা যার থ্রুতে এন্ট্রি নিচ্ছে সেই পার্টিটা হচ্ছে ইম্পোর্টার। হ্যাঁ, আর এখানে দেখেন বুলেট একটু বোল্ড করে একটা কথা লেখা আছে, লেখাটা আমি পড়ি। অ্যাজ পার বাংলাদেশ ল, ইম্পোর্টার্স আর 2 টাইপ। নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, নাম্বার 2 কমার্শিয়াল ইম্পোর্টার। হ্যাঁ, আমাদের দেশে যারা ইম্পোর্ট করে আনে, যারা বিদেশ থেকে পণ্য কিনে আনে তারা ইম্পোর্টার। হ্যাঁ, বাট আমাদের দেশের কমার্স মিনিস্ট্রি বা ইম্পোর্ট পলিসি অনুযায়ী ইম্পোর্টাররা আবার 2টা টাইপের হয়, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, একটা হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার। তো এই ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার কারা, যারা পণ্য কিনে এনে এই দেশে সেই পণ্যটার আকার চেঞ্জ করে গুণগত মান বা ইউটিলিটি মানে উপযোগিতা চেঞ্জ করে আবার বিক্রি করে, তারাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার। মানে কি, আরো যদি সহজ করে বলি, যারা ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, যে যারা র ম্যাটেরিয়াল কিনে, হ্যাঁ র ম্যাটেরিয়াল কিনে, র মেটেরিয়াল আপনি অ্যাজ এ কমার্শিয়াল ইম্পোর্টারও র মেটেরিয়াল কিনতে পারবেন। হ্যাঁ, আপনি র মেটেরিয়াল কিনতে কোনো বাধা নাই যে কমার্শিয়াল ইম্পোর্টার ভাই তুমি র মেটেরিয়াল কিনতে পারবে না, এরকম কোনো আইন নাই। আপনি র মেটেরিয়াল সবাই কিনতে পারবে, বাট যারা র মেটেরিয়ালটা বিক্রি করার উদ্দেশ্যে কিনে আনে না, দে আর ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার। আর যারা র মেটেরিয়াল বা কোনো কিছু যেভাবে কিনে আনে ঠিক সেভাবেই বিক্রি করে দেয়, মানে সে ওইটার মধ্যে কোনো ধরনের নেক্সট কোনো প্রসেসিং এ যায় না, কোনো আকারগত রূপগত বা উপযোগগত পরিবর্তন আনে না, তারা হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার। ওকে, তো এখানে 2 টাইপের ইম্পোর্টার থাকারও আবার কারণ আছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টাররা ডিউটি বা ট্যাক্সে কিছু বেনিফিট পায়। হ্যাঁ, কমার্শিয়াল ইম্পোর্টাররা সেই বেনিফিটটা পায় না। এখন দেখেন, একজন ইম্পোর্টার হইতে হলে তার কিছু বেসিক ডকুমেন্টের প্রয়োজন আছে। কি কি? ট্রেড লাইসেন্স, এটা তো একটা বেসিক ডকুমেন্ট, যে কোনো ব্যবসা করতে গেলে এই ট্রেড লাইসেন্স লাগে। আর একটা হচ্ছে ভ্যাট বা বিন সার্টিফিকেট, আর একটা হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে, আর একটা হচ্ছে আইআরসি। আইআরসির মানে কি? ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এই ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু করে হচ্ছে CCI&E। ওকে, বাট যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল টাইপের ইম্পোর্টার হন, সেক্ষেত্রে আপনাকে CCI থেকে আইআরসি নেওয়ার আগে বিনিয়োগ বোর্ড, যেটাকে আমরা বিডা বলি এখন, বিডা থেকে আগে আপনার নতুন প্রজেক্ট বা নতুন ইন্ডাস্ট্রির অ্যাপ্রুভাল নিতে হবে। তখন বিডা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি আমার এনলিস্টেড। বিডা তখন CCI কে একটা চিঠি দিয়ে বলবে যে এর নামে একটা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ইস্যু করো। হ্যাঁ, তাহলে এখানে দুইটা অথরিটি ইনভলভ, একটা হচ্ছে বিডা, একটা হচ্ছে CCI&E। যদি আপনি কমার্শিয়াল ইম্পোর্টার হন, সেক্ষেত্রে আপনার বিডাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি CCI তে যাবেন, আপনি ওদের প্রেসক্রাইব ফরম্যাট আছে, অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনি কমার্শিয়াল আইআরসি পেয়ে যাবেন। একটা নির্ধারিত ফি আছে, ফি দিয়ে পেয়ে যাবেন। আর যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থ্রু বিডা আসতে হবে। হ্যাঁ, তো এইটা আমি বললাম হচ্ছে এটা আসলে যারা ডিরেক্ট ইম্পোর্ট অপারেশনে কাজ করেন, হয়তো
পিআই আনেন, এলসি দেন, মাল নিয়ে আসেন। আইআরসি কিভাবে হলো? হ্যাঁ, আইআরসি থাকতে হয়, আছে, বাট আইআরসির ডেফিনেশনটা কি, কেন আইআরসি লাগে, আইআরসি কত রকমের হয়, আইআরসিটা কে দেয়, কার অথরিটি, এটা প্রতি বছর জুনে এটাকে রিনিউ করতে হয়। জাস্ট এই নলেজটা শেয়ার করার জন্য আমার এই স্লাইডটা। সিসিআই বলতে কি বোঝায়? চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। চিফ কন্ট্রোলার, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। আচ্ছা আচ্ছা, এটা কি মানে ঢাকা এবং চিটাং দুই জায়গাতে মনে অফিস আছে ওদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের রিজন, ঢাকা হচ্ছে এদের হেড অফিস, ঢাকার হেড অফিসটা হচ্ছে মতিঝিলে। হ্যাঁ, মতিঝিলে বলতে এটা হচ্ছে দৈনিক বাংলা থেকে আপনি পল্টনের দিকে যেতে হাতের পায়ে ওই যে জাতীয় ক্রীড়া সংস্থা আছে না, ওইটা ওই বিল্ডিং এ, ওই বিল্ডিং এ। আগে ওরা ছিল বলাকার ওখানে, এখন অফিস ওদের ওইখানে নিয়ে গেছে। এবং প্রত্যেকটা ডিভিশনও এদের অফিস আছে। এটা কি গভর্নমেন্ট অথরাইজড? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট অথরাইজড না, এটা একটা গভর্নমেন্ট অফিস। আচ্ছা আচ্ছা, একটা গভর্নমেন্ট অফিস। আর কারো কোনো কিছু জানার এই লিগ্যাল রিলেটেড কিছু? একটা কোশ্চেন ছিল স্যার, একই টিন সার্টিফিকেটের বিপরীতে একাধিক আইআরসি নেওয়া সম্ভব স্যার? ওকে, দেখেন তাহলে এটা আলোচনাটা একটু সময় নিয়ে করবো। হ্যাঁ, আর মানে যেহেতু প্রসঙ্গটা আসলো, একই টিনের এগেনস্টে একাধিক আইআরসি নেওয়া সম্ভব, বাট আপনাকে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আপনি এবিসি কোম্পানি, ওকে, এবিসি কোম্পানি হিসেবে আপনি যখন রেজিস্ট্রেশন করছেন তার আগে আপনি কি করছেন, আর্টিকেল অফ মেমোরেন্ডাম, অ্যাসোসিয়েশন অফ মেমোরেন্ডাম করছেন, কোম্পানি প্রোফাইল করছেন। তো প্রত্যেকটা কোম্পানি যখন তার আর্টিকেল অফ মেমোরেন্ডামটা করে না, থাকলে কারো কাছে থাকলে একটু পড়ে দেখেন, সে ওই আর্টিকেল অফ মেমোরেন্ডামে যেটা করা হয় সব টাইপের বিজনেসের কথাই ওখানে বলা হয়, যে সে প্লাস্টিক প্রোডাক্টের বিজনেসও করবে, সে ইলেকট্রনিক্স এর বিজনেসও করবে, সে সিরামিকের বিজনেস করবে, সব টাইপের বিজনেস দিয়েই সে একটা আর্টিকেল অফ মেমোরেন্ডাম করে রাখে। ওকে, ধরেন আপনি আর্টিকেল অফ মেমোরেন্ডাম করছেন, আপনার ইনিশিয়াল ডিসিশন হচ্ছে আপনি প্লাস্টিক প্রোডাক্টের ব্যবসা করবেন, আপনি পাইপ ফিটিংস বানাবেন। ওকে, তো আপনি তখন পাইপ ফিটিংস এর জন্য একটা আইআরসি নিলেন। তারপরে আপনি চিন্তা করলেন যে না, আমি এখন লাইটিং এর ব্যবসাও করব। তো সেক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় যে আপনি যে পরের যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসাটার র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে ডিউটিতে কোনো বেনিফিটের কথা বলা আছে, স্পেশাল কোনো এসআরও আছে, যে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসিও হোল্ডার, এই প্রোডাক্টের আমদানিকারক এবং ম্যানুফ্যাকচারার হন, সেক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট স্টেজে এই ডিউটি অব্যাহতি দেওয়া হলো, তখন কিন্তু আপনি ওই প্লাস্টিক প্রোডাক্টের আইআরসি দিয়ে ওই প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন, বাট ডিউটি বেনিফিটটা পাবেন না। তখন কি করতে হয়, তখন আবার বিনিয়োগ বোর্ডে গিয়ে তাদের কাছ থেকে ইউনিট 2 হিসাবে আরেকটা রেজিস্ট্রেশন নিতে হয়, যে ভাই আমার মাদার কোম্পানি এবিসি, বাট আমি এবিসি ইউনিট 2 করব, যেখানে আমি এই প্রোডাক্টের বিজনেস করব, আমাকে এই মর্মে একটা আইআরসির জন্য সুপারিশ দেওয়া হোক। তখন বিনিয়োগ বোর্ড আপনার প্রপার ডকুমেন্টেশন দেখে ওরা তখন একটা আপনাকে আবার ইউনিট 2 এর জন্য একটা রেজিস্ট্রেশন দিবে, এবং ইউনিট 2 এর জন্য আবার সিসিআই কে বলে দিবে যে ভাই তুমি ওকে ইউনিট 2 এর জন্য একটা আইআরসি দাও, তাহলে সে এই প্রোডাক্টের বিজনেস করতে পারবে এবং সে এটা গভর্নমেন্টের যে ডিউটি বেনিফিট আছে সেই ডিউটি বেনিফিটটা নিয়ে এই দেশে এই ব্যবসাটা করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মাদার কোম্পানি যেহেতু একটা, আপনার টিন একটাই থাকবে, বাট আপনার বিন এবং আইআরসি ডিফারেন্ট হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। এটা তো স্যার ইন্ডাস্ট্রিয়াল আইআরসির ক্ষেত্রে, মানে কমার্শিয়ালি দুইটা করা সম্ভব না স্যার? কারণ কমার্শিয়ালি তো লেখা থাকে এভরিথিং ইম্পোর্ট করা যাবে এক্সেপ্ট কেমিক্যাল, সেক্ষেত্রে দুইটা আইআরসি করলে তো সেমই হয়ে যাবে, তাই না স্যার? কমার্শিয়ালি কিন্তু আপনার দুইটা আইআরসি দরকার পড়ে না, কারণ আপনি যে কমার্শিয়াল ইম্পোর্টার, আপনি মানে ব্র্যান্ডেড গুডস ছাড়া, রেস্ট্রিক্টেড গুডস ছাড়া আপনি সবই আনতে পারবেন। এখন কেমিক্যাল আনার জন্য স্পেশাল কিছু পারমিশনের প্রয়োজন পড়ে, লেখাই থাকে এক্সেপ্ট কেমিক্যাল। হ্যাঁ হ্যাঁ, তো ওই পারমিশনটা, কারণ কি সব ধরনের কেমিক্যাল সবাইকে হ্যান্ডেল করার পারমিশন গভর্নমেন্ট দেয় নাই।
তাহলে কি হতো ভাই, সবাই তো অ্যাসিড নিয়ে আসতো, অ্যাসিড আনতো আর আপনার উপরে আমার রাগ, আপনি আপনার গায়ে অ্যাসিড ঢেলে দিলাম। তো ওই কন্ট্রোলটা রাখার জন্যই কিন্তু গভর্নমেন্ট ওই রেস্ট্রিকশনটা দিয়ে রেখেছে। ওকে, এবং আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি সব ওষুধের র মেটেরিয়াল ইম্পোর্ট করে, রাইট? আপনি কি জানেন যে ওষুধের র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য বছরের শুরুতে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ধরেন আপনি প্যারাসিটামল ইম্পোর্ট করতে, যে আমরা নাপা বা এইস যেটা খাই, এটার বেসিক্যালি এটা র মেটেরিয়ালটা কি, জেনেরিকটা কি, প্যারাসিটামল। হ্যাঁ, দেখবেন নাপার নিচে লেখা থাকে প্যারাসিটামল বিপি 500 mg। হ্যাঁ স্যার, আমার ব্যাকগ্রাউন্ড ফার্মেসি স্যার, আমি স্যার ইজিলি বুঝতেছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, না আপনি ফার্মেসি ভাই, সবাই তো ফার্মেসি নাও হইতে পারে। হ্যাঁ, আমি ভাই আমার একটাই হচ্ছে, আমি যেটা বলবো আমি যতটুকু জানি ভাই, আমি চেষ্টা করব সর্বোচ্চ ক্লিয়ার করে বলতে। হ্যাঁ, তো আমি ধরে নেই যে সবাইকে একটা জেনারেল বাস্কেটে রেখে যে না, যেটা সবার জন্যই আন্ডারস্ট্যান্ডেবল হয়। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেকটা কোম্পানি বছরের শুরুতে ডিক্লেয়ার করে যে ভাই আমি এই বছরে 1000 কেজি প্যারাসিটামল বিপি ইম্পোর্ট করব, যে এবং এইটার অ্যাপ্রুভাল ড্রাগস থেকে তাদের নেয়। ওই অ্যাপ্রুভালটার ডকুমেন্টটাকে বলা হয় ব্লক লিস্ট। হ্যাঁ, তো যখন ওই কোম্পানি প্যারাসিটামল ইম্পোর্ট করে, ওই ব্লক লিস্টটা ম্যাটেরিয়াল রিলিজের সময় কাস্টমসে দিতে হয়। কাস্টমস কি করে, ওই ব্লক লিস্ট থেকে মাইনাস করে, যে আপনার অ্যাপ্রুভাল আছে 1000 কেজি, আপনি এই চালানে 100 কেজি আনছেন, মাইনাস 100, ব্যালেন্স 900। আবার একটাতে 50 কেজি আনছেন, মাইনাস 50, ব্যালেন্স 850। ওকে, তো এই দেখেন গভর্নমেন্ট এই ম্যাটেরিয়াল গুলাকে এইভাবে কন্ট্রোল করে। ভাই তুমি চাইলেই দেশে এইসব ম্যাটেরিয়াল কানে গেলে কি, আমার খিদে লাগলো আর আমি প্যারাসিটামল খেলাম, ব্যাপারটা তো তা তো না। এই জন্য গভর্নমেন্ট কিছু কিছু ম্যাটেরিয়ালের জন্য এরকম কিছু রেস্ট্রিক্টেড করে রাখছে। করে না রাখলে আসলে কোনো ধরনের কন্ট্রোল থাকতো না দেশে। হ্যাঁ, ওই ওষুধ কোম্পানিগুলো বলতো ভাই আমি এই বছর প্যারাসিটামল মাত্র 500 কেজি আনছি, দেখা গেছে ও ডিক্লেয়ার ছাড়া এদিক ওদিক করে ও নিয়ে আসতো 5000 কেজি, ওষুধ বানিয়ে দিত, গভর্নমেন্টকে ট্যাক্স দিত না। যাক, এগুলা আসলে অন্য লেভেলে আলোচনা। আমি শুরুতেই বলছি আমি কমপ্লায়েন্সের কথা বলবো। হ্যাঁ, যদি কেউ নন কমপ্লায়েন্সের কথা শুনতে চান বা নন কমপ্লায়েন্সের থিওরি চান, আমার নাম্বার মনির ভাইয়ের কাছে আছে, নিয়ে ফোন করেন, সেটা 1 to 1 দিব। হ্যাঁ, নন কমপ্লায়েন্সের কথা এইভাবে আমি পাবলিকলি বলা ঠিক হবে না। এটা অনেকটা বন্ডের মতো ভাইয়া। হ্যাঁ, বন্ড তো আসলে বন্ড তো এখন এটা কি বলবো, বন্ড হয়ে গেছে। পলিটিক্যাল যাদের মাসল পাওয়ার আছে তারা বন্ড লাইসেন্স নিবে, বন্ড লাইসেন্স নিয়ে ম্যাটেরিয়াল নিয়ে আসবে, নিয়ে চকবাজারে আর ওই যে ঠিক আছে। হ্যাঁ, সো এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই। আমি শুরুতেই বলছি আমরা নন কমপ্লায়েন্স ওয়ের কথা বলবো না, ঠিক আছে? অ্যাজ এ প্রকিউরমেন্ট গাই ভাই সব সময় নিজের এথিক্সে চলবেন, যে আমি নন কমপ্লায়েন্স করব না, যেটা কি দেশের জন্য ক্ষতি। এখন ভাই সেটাই যেটা যেটা আমরা বলি, কিন্তু অনেক সময় আমরা আমাদের এই জায়গাটাতে ঠিক থাকতে পারি না, কারণ আমরা একটা জায়গায় চাকরি করি আর মালিক চাচ্ছে সে এইটুক ডিউটি ফাঁকি দিবে, সে তাকে এই বেনিফিটটা নিয়ে দিতে হবে। ভাই এখন কি করব, করতে হয়। হ্যাঁ, এই জন্য বলছি ওই লেভেলের বুদ্ধি চাইলে বা কথা বলতে চাইলে অফলাইনে কথা বললে, হ্যাঁ, আমরা অনলাইনে সব ভালো কথা বলবো। সেটাই। ওকে, তারপর সেই এক্সপোর্টারকে যে পণ্যটা বিক্রি করবে, যার দেশ থেকে পণ্যটা আসবে সেটা হচ্ছে এক্সপোর্টিং কান্ট্রি, আর ওই দেশের যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তির কাছ থেকে আমরা প্রোডাক্ট আনবো, হি ইজ দ্য এক্সপোর্টার। ওকে, তারপর আসেন ব্যাংক। ব্যাংক হচ্ছে কি একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন। আমি একটু তাড়াতাড়ি যাই, হ্যাঁ, কারণ সামনে আলোচনাগুলো একটু বেশি সময় নিয়ে করতে হবে, এখানে বেশি কিছু বলার নাই। ব্যাংক হচ্ছে একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন যার কাজ হচ্ছে এক্সপোর্টার আর ইম্পোর্টারের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজাকশনটা ঘটিয়ে দেওয়া। তারপর কি ইন্স্যুরেন্স। আমি আগেই বলছি যে ইন্টারন্যাশনাল ট্রেডে ইন্স্যুরেন্স মাস্ট। ইন্স্যুরেন্সটা কি করে, ইন্টারন্যাশনাল ট্রেডে পণ্য ক্যারি করার সময়, ট্রান্সপোর্টেশনের সময় কি অনেক ধরনের রিস্ক থাকে, সেই রিস্কটাকে মিনিমাইজ করার জন্যই ইন্স্যুরেন্সটা দরকার হয়। তারপর আসেন ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের কাজ কি, ট্রান্সপোর্টেশন একটা হচ্ছে কি গুডস ক্যারি করার একটা মাধ্যম। হ্যাঁ, এই ট্রান্সপোর্টেশনটা কি বাই সি হইতে পারে, রোড হইতে পারে, আর এয়ার হইতে পারে। এই মুহূর্তে এই তিনটা ওয়ে ছাড়া আরো ওয়ে আছে, পাইপলাইন ট্রান্সপোর্টেশন হইতে পারে, লিকুইড জিনিস
এক দেশ থেকে আরেক দেশে পাইপলাইনের মাধ্যমে যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন পেমেন্ট মোড ইন ইম্পোর্ট। এই যে ইম্পোর্ট করব আমি বিদেশ থেকে, তাহলে তো আমার টাকা দিতে হবে না? টাকা ছাড়া তো কেউ আমার পণ্য দিবে না। পেমেন্ট মোড গুলা কি কি হইতে পারে? একটা হইতে পারে ওপেন অ্যাকাউন্ট, আরেকটা হইতে পারে অ্যাডভান্স পেমেন্ট, আরেকটা হইতে পারে ডকুমেন্টারি কালেকশন, যেটাকে আমরা সংক্ষেপে ডিএ অর ডিপি বলি, আরেকটা হইতে পারে লেটার অফ ক্রেডিট, আরেকটা হইতে পারে এলসিএ। ওকে, তো আমি এখানে লেটার অফ ক্রেডিটটাতে এবং অ্যাডভান্স পেমেন্টটাতে বেশি গুরুত্ব দিব, বাকিগুলাতে আমি আপনাদের বলে যাব, বাট বাংলাদেশে এটার প্র্যাকটিসটা নাই। ওপেন অ্যাকাউন্টটা কি? ওপেন অ্যাকাউন্ট হচ্ছে বায়ার উইল পে আফটার গুডস রিসিভ, ইটস এ বায়ার ডমিনেটেড প্রসিডিউর। ওকে, ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যেমন লোকাল প্রকিউরমেন্ট করি না, সাপ্লায়ারকে আমরা পিও দেই, সাপ্লায়ার আমাদেরকে পণ্য দিয়ে যায়, আমার সেটা ফ্যাক্টরি ওয়্যার হাউস হোক বা যে ওয়্যার হাউস পণ্যটা বুঝে নেওয়ার পর এটা গুডস রিসিভ নোট বা জিআরএন করে বিলটা যখন প্রকিউরমেন্টের কাছে আসে, সে দেখে হ্যাঁ পণ্য আমার ফ্যাক্টরি পণ্য বুঝে পাইছে বা আমার ওয়্যার হাউস পণ্য বুঝে পাইছে, আমরা তখন সাপ্লায়ারের অ্যাকাউন্টে অনেক সময় তাকে অ্যাকাউন্ট বই চেক দিয়ে দেই, অথবা এখন চেক লেখার প্রচলনটাও কমে যাচ্ছে, ইএফটিএন বা আরটিজিএস করে আমরা পেমেন্ট করে দিই। তার মানে কি এখন এইখানে আর কোনো পার্টি বা আর কোনো কিছুরই ইনভলভমেন্ট নাই, কোনো লিগ্যাল বা কমপ্লায়েন্সেও কোনো বাধা নাই। তো এই ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইম্পোর্ট করতে কি পারি? যে ভাই চায়না থেকে ভাই মাল পাঠায় দেন, আমার ব্যাংকে আমি চিঠি দিলাম, ভাই টাকাটা ওরে পাঠায় দেন, ও দিবে না। হ্যাঁ, বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে কি জানেন, সারা ওয়ার্ল্ডে যত ফরেন ট্রেড হয় তার 90% হয় এই ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে, আর 10% হয় এলসির মাধ্যমে। এই 10% এলসির মধ্যে 90% এলসি ওপেন করে বাংলাদেশ। মানে শুনে অবাক লাগলো, হচ্ছে সারা ওয়ার্ল্ডে যত ট্রেড হয় তার 10%, এবং আমরা বাংলাদেশ এলসি ওপেনিং এ ফার্স্ট। এইটার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে সময় লাগবে, তো যদি সময় দেন আমি বলি কেন। আচ্ছা, ওটা আমার এলসি সময়, ওটা আমি সংক্ষেপে বলবো। হ্যাঁ, তো এই ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে ইম্পোর্ট বা এক্সপোর্টটা আপনি ইউরোপ, আমেরিকা বা এই জোনগুলা, এই দেশগুলাতে বেশি হয়, কারণ তারা চিন্তাই করতে পারে না যে ইতালির একটা লোক সে জার্মানির অ্যাকাউন্টে টাকা রাখবে, কারণ সে একসময় ইতালি থেকে ভাইগা জার্মানি চলে যাবে। ঠিক আছে, ওদের মধ্যে ওই প্রবলেমটা নাই, ওই সন্দেহটা নাই, যে কারণে ওরা এইসব ব্যাপারে খুবই ওপেন। আর আমাদের দেশকে যদি এই সুবিধাটা দেওয়া হয় যে তুমি ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবা, ভাই মানে আমার বাড়ি ভিটা সব বিক্রি করে আমি সব টাকা জার্মানিতে পাঠিয়ে চুপ করে বসে থাকি। আর এই দেশটাকে আমরা নিরাপদ, মানে সরি টু সে, আমরা সবাই মানে যাদের একটু সামর্থ্য আছে তারাই আমরা সেকেন্ড হোম চিন্তা করি। তো যদি এই প্রসিডিউরটা আমাদের দেশে দেওয়া হয় যে ওকে তুমি ওপেন অ্যাকাউন্টের থ্রুতে ইম্পোর্ট করতে পারবা, আমরা এজ এ ব্যবসায়ীরা আমরা এটাকে মিসইউজ করব, কাজে এটা আমাদের দেশে রেস্ট্রিক্টেড। ওকে, তারপর আসেন অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট কি আগে টাকা দিব পরে মাল আসবে, এটা পুরাটাই সেলার ডমিনেটেড, কারণ সেলার আগে টাকা পাবে দেন আপনাকে পণ্য দিবে। মানে কি আপনি পণ্য না পাওয়া পর্যন্ত রিস্কে আছে, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তারপর সে তার শিডিউল অনুযায়ী পণ্য দিবে, আপনি পণ্য পেলেন, দেন ভাই হ্যাঁ ভাই আমি টাকা দিছিলাম পণ্যটা পাইছি। তো বাংলাদেশ থেকে ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট অ্যালাউড। হ্যাঁ, তো অ্যাডভান্স পেমেন্টেরও করার 3টা প্রসিডিউর আছে। নাম্বার 1 প্রসিডিউর হচ্ছে $10,000 পর্যন্ত, 10,000 ইউএসডি পর্যন্ত আপনি খুব সহজেই আপনার যে ব্যাংক, হ্যাঁ আপনি যে ব্যাংকের থ্রুতে এলসি করেন বা যে ব্যাংকে আপনি ফরেন কারেন্সি, যে ব্যাংকের থ্রুতে আপনি ফরেন কারেন্সি ডিলিংস করেন, সেই ব্যাংকের থ্রুতে আপনি $10,000 পর্যন্ত উইদাউট এনি হ্যাসেল টিটি করে দিতে পারবেন। আচ্ছা, আর যদি আপনার ইআরকিউ অ্যাকাউন্ট থাকে, ইআরকিউ, হ্যাঁ ইআরকিউ মানে হচ্ছে এক্সপোর্ট রিটেনশন কোটা, ইআরকিউ, এই অ্যাকাউন্টটা আবার সবাই করতে পারে না। এই অ্যাকাউন্টটা হচ্ছে যাদের এক্সপোর্ট আছে, হ্যাঁ তো তারাই ইআরকিউ অ্যাকাউন্টটা করতে পারে। তো ইআরকিউ অ্যাকাউন্ট করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে
আপনি ধরেন $100 একটা এক্সপোর্ট করছেন, তো ইন্ডাস্ট্রি ভেদে বলা আছে, যেমন ফার্মাসিউটিক্যাল তারা 40% ডলার হিসেবেই রেখে দিতে পারে, গার্মেন্টস তারা হয়তো 10% বা 20%, প্লাস্টিক তাদেরকে বলে দিচ্ছে ভাই তুমি 20%, যে এই অ্যামাউন্টটাকে তুমি ডলার হিসেবেই তুমি তোমার অ্যাকাউন্টে রেখে দিতে পারবা। তো যদি আপনার এটাকে বলে এক্সপোর্ট রিটেনশন কোটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থাকলে আপনি $25,000 পর্যন্ত উইদাউট বাংলাদেশ ব্যাংকের পারমিশন আপনি টিটি করতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন। আর যদি আপনি এই 10 বা 25 আপনার না হয়, আরো বেশি অ্যামাউন্ট আপনি টিটি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে আপনাকে টিটি করতে হবে। সো বাংলাদেশ ব্যাংক বড় অ্যামাউন্ট এইভাবে টিটি করতে গেলে তারা ডিরেক্ট পারমিশন দেয় না, তারা বলে ভাই তুমি ব্যাংক গ্যারান্টি নিয়ে আসো, তুমি সাপ্লাইয়ের কাছ থেকে একটা গ্যারান্টি নিয়ে আসো যে সে তার ব্যাংক একটা গ্যারান্টি দেখ, তারপর তুমি পেমেন্টটা করো, ঠিক আছে? তো এই ব্যাংক গ্যারান্টিটা সে কিভাবে দিবে? সাপ্লায়ার তখন আপনার ফেভারে তার ব্যাংক থেকে একটা ব্যাংক গ্যারান্টি ইস্যু করবে, সেই গ্যারান্টিটা আসবে হচ্ছে আপনার ব্যাংকে। আপনার ব্যাংকে ব্যাংক গ্যারান্টিটা আসার পরে আপনার ব্যাংক আপনাকে নোটিফাই করবে যে ভাই আপনি এই সাপ্লায়ার সে $1,00,000 একটা গ্যারান্টি ইস্যু করছে, গ্যারান্টিটা আমরা পেয়েছি। তো তখন আপনার কাজ হবে যে ভাই আপনি গ্যারান্টির জেনুইননেসটা চেক করেন, গ্যারান্টিটা কতটুকু জেনুইন। তো ব্যাংক 1 দিন বা 2 দিন সময় নেয়, তারা তাদের চ্যানেলে জেনুইননেসটা চেক করে আপনাকে কনফার্ম করবে যে হ্যাঁ গ্যারান্টিটা জেনুইন, আপনি এখন পেমেন্ট করতে পারেন। তখন আপনি ব্যাংকে বলবেন ওকে আমি এটা পেমেন্ট করতে চাই, তুমি ভাই যা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা শেষ করে পেমেন্টটা করে দাও। তখন ব্যাংক মানে আপনার ব্যাংক এডি ব্রাঞ্চ বা ফরেন এক্সচেঞ্জ যারা ডিল করে সেই ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়ে এসে অ্যাডভান্স পেমেন্ট করে দিবে। ক্লিয়ার? জি। এখন আসেন ডকুমেন্টারি কালেকশন। এই ডকুমেন্টারি কালেকশনটা হচ্ছে এটাতে কোনো ধরনের টিটি থাকবে না, কোনো ধরনের এলসি থাকবে না, ওকে? জাস্ট পিআই থাকবে, পিআই এর এগেইনস্টে আপনি ইম্পোর্ট করবেন, পিআই এর এগেইনস্টে আপনি এক্সপোর্ট করবেন। তো বাংলাদেশে এই 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 মোডেও ইম্পোর্ট করা যায় না। কেন করা যায় না? কারণ সাপ্লায়াররা বাংলাদেশ থেকে মানে ফার্স্ট প্রেফার করে তারা টিটি, হ্যাঁ, সেকেন্ড প্রেফার হচ্ছে তাদের এলসি। এলসিটাও প্রেফার করে, কারণ হচ্ছে যে এলসিতে ব্যাংক তাকে একটা আন্ডারটেকিং দিচ্ছে, ব্যাংক একটা গ্যারান্টি দিচ্ছে ভাই তুমি এক্সপোর্ট করো, তোমাকে আমি পেমেন্ট করব। বাট এই ডকুমেন্টারি কালেকশনে কারো কোনো গ্যারান্টি নাই, কেউ কোনো গ্যারান্টি দিবে না। এখানে পুরোটা হচ্ছে ফেক। এক্সপোর্টার ইম্পোর্টারকে বিশ্বাস করবে, বিশ্বাসের উপরে সে এক্সপোর্ট করে দিবে। এক্সপোর্ট করে এক্সপোর্টার তার ব্যাংকে ডকুমেন্টটা সাবমিট করবে, এক্সপোর্টারের ব্যাংক ইম্পোর্টারের ব্যাংকে ডকুমেন্টটা পাঠাবে। তো যখন ইম্পোর্টার ডকুমেন্টটা ব্যাংক থেকে নিবে তখন সে কি করবে? এই ডকুমেন্টারি কালেকশন আবার 2 টাইপ, কি ডিএ আর ডিপি। তখন সে হয়তো অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে নিতে পারে, আবার পেমেন্ট করেও নিতে পারে। যদি হয় যে পেমেন্ট করে নিতে হবে, তখন কি ডকুমেন্টটা নেওয়ার সময় ব্যাংক এক্সপোর্টারকে পেমেন্ট করে দিয়ে ডকুমেন্টটা আপনাকে দিয়ে দিবে। আর যদি অ্যাকসেপ্টেন্স হয় সেক্ষেত্রে আপনার কাছে অ্যাকসেপ্টেন্স নিবে যে ঠিক আছে আপনি ডকুমেন্ট আজকে অ্যাকসেপ্ট করলেন, আমি উইথিন ওখানে অ্যাকসেপ্টেন্সে একটা আবার ক্রেডিট পিরিয়ড থাকে 30 দিন, 60 দিন, 90 দিন, এতদিন পরে আমি ডকুমেন্টের পেমেন্টটা ছেড়ে দিব। এই মোডেও ইম্পোর্ট বা এক্সপোর্ট করা যায়। এই মোডে বাংলাদেশের থেকে ইম্পোর্ট করা যাচ্ছে না, বাট এক্সপোর্ট করা যাচ্ছে, হ্যাঁ, কারণ এই মোডে আমি নিজে এক্সপোর্ট করে আসছি, ঠিক আছে? এখানে পুরা রিস্কটাই হচ্ছে সেলারের, হ্যাঁ, পুরা রিস্কটাই হচ্ছে সেলারের। বাট এটা তখনই এই মোডে এক্সপোর্ট ইম্পোর্ট করা সম্ভব যখন সেলার এবং বায়ারের ট্রাস্ট লেভেলটা সেই পর্যায়ে থাকে, ওকে? এখন আসি মোস্ট পপুলার এবং মোস্ট ইউজড মেথড হচ্ছে লেটার অফ ক্রেডিট, ওকে? তো লেটার অফ ক্রেডিটের আমি এখানে এক লাইনে একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, বাট আপনার ইন্টারনেটে সার্চ দিলে লেটার অফ ক্রেডিটের অনেক বড় অনেক বিজ্ঞ ডেফিনেশন পাবেন। হয়তো প্রথম দিকে পড়া শুরু করলে শেষে গিয়ে হারা যেতে হবে। তো অত কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, সহজভাবে দেখেন। লেটার অফ ক্রেডিট ইজ এ কন্ডিশনাল গ্যারান্টি ইস্যুড বাই ইম্পোর্টার্স ব্যাংক ইন ফেভার অফ এক্সপোর্টার। দেখেন এলসি হচ্ছে একটা
কন্ডিশনাল গ্যারান্টি, হ্যাঁ, যেটা ইম্পোর্টারের ব্যাংক ইস্যু করে এক্সপোর্টারের ফেভারে, নাথিং এলস। এই যে কন্ডিশনাল গ্যারান্টি যে কথাটা বলা আছে, এই যে কি কন্ডিশন তাইলে এখানে দিল সে? আপনারা কি কেউ যারা এখানে ইম্পোর্টে ডিল করেন তারা তো অবশ্যই এলসি পড়ে দেখছেন, তাই না? এলসি তো এলসি কপি দেখছেন বা এলসি ডিলও করেন, আছেন না কেউ? সবাই ইম্পোর্টার কেউ আছেন? জি। আচ্ছা, তো এখানে কন্ডিশনাল গ্যারান্টি বলতেছি এই কারণে, এলসিতে যে ক্লজ গুলো থাকে প্রত্যেকটা ক্লজেই কি দেখেন, এলসি একটা নাম্বার থাকে, কবে এটা ইস্যু করা হয়েছে, কবে এটা এক্সপায়ার করবে, কোন দেশ থেকে শিপমেন্ট হবে, কোন দেশে এটা এক্সপায়ার করবে, এটা বেনিফিশিয়ারি কে, অ্যাপ্লিকেন্ট কে, এটার ভ্যালু কত, কি গুডস, তারপরে আপনার কান্ট্রি অফ অরিজিন কোন জায়গার, এটা কি বাই এয়ারে আসবে না সিতে আসবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে ক্লজ নাম্বার 46 এর এ এবং 47 এর এ। 46 এর এতে বলা আছে তাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে টু গেট দ্য পেমেন্ট। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড এ কন্ডিশনাল গ্যারান্টি। ঠিক আছে, কারণ এই কন্ডিশন গুলো যদি সে ফুলফিল না করতে পারে অ্যাজ এ এক্সপোর্টার, ব্যাংক তাকে পেমেন্ট দিতে বাধ্য না। ক্লিয়ার? ডিসক্রিপেন্সি কাটে ফেলবে, ডিসক্রিপেন্সি চার্জ না, ডিসক্রিপেন্সি চার্জ তো কাটবেই, হ্যাঁ, বাট আপনি ধরেন একটা ডকুমেন্ট সাবমিট করলেন, বিল অফ লেডিং দিলেন না, হ্যাঁ, তাহলে ব্যাংক কি ডিসক্রিপেন্সি তো ধরবেই, সারা জীবন আপনার পেমেন্ট দিবে না? দিবে। বিল অফ লেডিং ছাড়া, বিল অফ লেডিং এ যদি না থাকে বা এরো বিলে যদি না থাকে, তার মানে কি সেটা তো প্রুভই করে না যে আপনি শিপমেন্ট করছেন। এখন দেখেন একটা এলসি তে কি কি পার্টি থাকে। নাম্বার 1 অ্যাপ্লিকেন্ট বা ইম্পোর্টার, নাম্বার 2 ইস্যুইং ব্যাংক, মানে যে ব্যাংক ইম্পোর্টারের ব্যাংক যে এলসিটা ইস্যু করছে, নাম্বার 3 হচ্ছে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার, বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার। হ্যাঁ, তো বেনিফিশিয়ারি কেন বলা হয়? কারণ এলসিতে যে ভ্যালুটা ডিক্লেয়ার করা থাকে এই ভ্যালুটা কে পাবে? এই ভ্যালুটা পাবে হচ্ছে এক্সপোর্টার। এই এলসিটা থেকে কে বেনিফিশিয়াল হবে? এক্সপোর্টার, এর জন্য তাকে বলা হয় বেনিফিশিয়ারি। ওকে, তারপর হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। এই অ্যাডভাইজিং ব্যাংকটা কার? এক্সপোর্টারের ব্যাংক। এক্সপোর্টার যে ব্যাংক থেকে তার এলসিটা কালেক্ট করবে। তারপরে আসছেন আরেকটা পার্টি থাকে, থাকতে পারে, থাকতেই হবে নট দ্যাট, বাট প্রথম 4টা পার্টি মাস্ট থাকতেই হবে একটা এলসিতে। তারপর একটা দেখেন কনফার্মিং ব্যাংক থাকতে পারে। আপনারা কেউ ইউরোপের সাথে ইম্পোর্ট ডিল করছেন কিনা? ইউরোপের দেখবেন ম্যাক্সিমাম ইউরোপিয়ান সাপ্লায়াররা বলে যে কনফার্ম এলসি দিতে হবে। মানে ইউরোপিয়ান সাপ্লায়াররা এরা কনফার্ম এলসি বেশি চায়। কেন চায় জানেন? তারা বাংলাদেশে মনে করে ভাই গরিব দেশ, এদের ব্যাংক আমাকে গ্যারান্টি দিচ্ছে, ভালো কথা, এদের ব্যাংকের কনফার্মেশন, হ্যাঁ ওইটা হচ্ছে কনফার্ম এলসি বলি আমরা। তো ইউরোপিয়ানরা এখনো মনে করে যে বাংলাদেশ এতই গরিব, ওদের দেশের ব্যাংক আমাকে একটা গ্যারান্টি দিল, বলা যায় না, এরা টাকা নাও দিতে পারে। হ্যাঁ, এর জন্য ওরা বলে যে ভাই তুমি আরেকটা ব্যাংকে দিয়ে আমাকে কনফার্ম করায় দাও যে হ্যাঁ, একে তখন আরেকটা ব্যাংক এখানে ইনভলভ হয়, সেই ব্যাংকটাকে বলা হয় কনফার্মিং ব্যাংক। সেই ব্যাংকের কাজটা কি? যে ওকে ভাই তুমি এই এলসির কন্ডিশন গুলো মিলে তুমি শিপমেন্ট করো, যদি ইস্যুইং ব্যাংক টাকা দিতে না পারে আমি তোমাকে পেমেন্ট দিব, তোমার ইস্যুইং ব্যাংকের কাছে যাইতে হবে না, আমি তোমাকে পেমেন্ট দিব, তুমি এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তখন সাপ্লায়ার কি পায়? একটু জোর পায়, এবং ওরা ম্যাক্সিমামই চায় যে ইউরোপিয়ান কোন ব্যাংক দিয়ে তাকে কনফার্মেশন করায় দেয়, ও তখন ওর ব্যাংকে চিনে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কোন মাল্টিন্যাশনাল ব্যাংক দিয়ে সে কনফার্মেশন করায় চায়, যাতে সে তার পেমেন্টটাকে আরো সিকিউর করতে চায়। এইটাই হচ্ছে কনফার্মিং ব্যাংকের কাজ, বা একটা পার্টি হিসেবে তখন সে এলসির মধ্যে ঢুকে যায়। তারপরে আসেন নেগোশিয়েটিং ব্যাংক। নেগোশিয়েটিং ব্যাংকের কাজটা কি? নেগোশিয়েটিং ব্যাংকটা থাকবে হচ্ছে এক্সপোর্টারের কান্ট্রিতে। ওকে, এক্সপোর্ট হওয়ার পরে যে ব্যাংক পেমেন্টের জন্য নেগোশিয়েট করবে, তার মানে হচ্ছে যে ব্যাংক ডকুমেন্টটাকে কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংকের কাছে ফরওয়ার্ড করবে ফর পেমেন্ট, সেই ব্যাংকটা হচ্ছে নেগোশিয়েটিং ব্যাংক। এখানে এই যে অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক একই ব্যাংক হইতে পারে, আবার ডিফারেন্স হইতে পারে।
এটা কি আমি ব্যাখ্যা করব নাকি বুঝতে পারছেন সবাই যে অ্যাডভাইজিং আর নেগোশিয়েটিং ব্যাংক কেন একই হবে বা কেন ডিফারেন্স হবে? স্যার একটু ব্যাখ্যা করেন স্যার। ওকে, তো আমি এটাকে একটা বলেন, কিছু বলবেন কেউ? না, আপনি বলুন। ওকে, ধরেন আপনি এটা আমি আপনাকে আজ এক্সপোর্টার হিসেবে যদি বুঝাই আপনার সবার জন্য ক্লিয়ার হবে। ধরেন আপনি বাংলাদেশের একজন এক্সপোর্টার, হ্যাঁ, এখন কেনিয়া থেকে আপনার কাছ থেকে কেউ একটা প্রোডাক্ট কিনবে, সে আপনাকে একটা এলসি দিছে। এখন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের থ্রুতে আপনি এক্সপোর্ট করেন বা আপনার ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এখন কেনিয়া থেকে ও যে এলসি দিচ্ছে ওর স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওর ব্যাংকের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে আরএমএ নাই, মানে কি ফিনান্সিয়াল যে রিলেশনটা, ইন্টারন্যাশনাল ট্রেডের রিলেশনটা নাই ওর ব্যাংকের সাথে। ধরেন বাংলাদেশের কি বলবো, সে উত্তরা ব্যাংকের রিলেশন আছে, তখন ওর ব্যাংক করবে কি এলসিটা উত্তরা ব্যাংকে দিয়ে দিবে, এবং ওই এলসিতে বলা থাকে অ্যাডভাইস থ্রু এনি ব্যাংক বা অ্যাডভাইস থ্রু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকা। তখন আপনি যেটা করবেন, আপনি উত্তরা ব্যাংক থেকে এলসিটা কালেক্ট করবেন, অ্যাডভাইস করায় নিয়ে সেই এলসিটা দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের থ্রুতে আপনি এক্সপোর্ট করবেন। তাহলে কি আপনার ব্যাংক হয়ে গেল দুইটা। বাংলাদেশে মহসিন বাদল ভাই, আপনি একটু মিউট করেন, মহসিন বাদল। হ্যাঁ, তো আপনি দেখেন বাংলাদেশে আপনার উত্তরা ব্যাংক থেকে এলসিটাকে অ্যাডভাইস করাইলেন, বাট আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট করলেন এবং এক্সপোর্ট করে ডকুমেন্ট জমা দিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছে পাঠাইলো নেগোসিয়েশনের জন্য, ভাই এই যে এক্সপোর্ট হয়েছে আমি ডকুমেন্ট পাঠাচ্ছি, টাকা পাঠান। সেক্ষেত্রে কি আপনার দেখেন উত্তরা ব্যাংক হয়ে গেল অ্যাডভাইজিং ব্যাংক আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হয়ে গেল নেগোসিয়েটিং ব্যাংক। তার মানে কি ইস্যুইং ব্যাংক আর অ্যাডভাইজিং আর নেগোসিয়েটিং ব্যাংক দুটো হইলো। বাট যদি সিনারিওটা এমন হইতো এলসিটা আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই আসছে, তখন কি আপনি তো আর তখন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড থেকে এলসি নিতেন, স্ট্যান্ডার্ড চার্টার্ডেই নেগোশিয়েট করতেন, তখন আপনার অ্যাডভাইজিং এবং নেগোশিয়েটিং ব্যাংক একটাই হইতো। ক্লিয়ার? এখন দেখবেন যখন আপনারা ইম্পোর্টে ধরেন চায়নার একটা সাপ্লায়ারকে আপনি এলসি দিচ্ছেন, ও যে ব্যাংক পিআইতে ও যে ব্যাংক ডিক্লেয়ার করছে সেই ব্যাংকের সাথে আপনার ব্যাংকের ধরেন আরএমএ নাই, তখন আপনার ব্যাংক আপনারা বলবে যে ভাই ওই ব্যাংকে আমি এলসি দিতে পারতেছি না, আমি এই ব্যাংকে এলসিটা দিছি, আপনার সাপ্লায়ারে বললেন এই ব্যাংক থেকে অ্যাডভাইস করে নিতে। আমরা বলি যে ঠিক আছে দিয়ে দেন। সাপ্লায়ার এলসি পাওয়ার পর বলে তুমি এই ব্যাংকে এলসি দিছো, আমরা তখন ওরা বুঝিয়ে বলি যে ভাই দেখো আমার ব্যাংকের সাথে তোমার ব্যাংকে আরএমএ নাই, তুমি ওই ব্যাংক থেকে এলসিটা নিয়ে তোমার ব্যাংকের থেকে এক্সপোর্ট করো। ও তখন বলে ভাই আরএমটা কি জিনিস? আরএমএ রিলেশনশিপ ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট বা এরকম একটা কিছু। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকে ব্যাংক টু ব্যাংক রিলেশনশিপ ম্যানেজ করে। তো তখন আমরা সাপ্লায়ারকে বলি যে ভাই তুমি এলসিটা ওইখান থেকে নিয়ে তোমার ব্যাংকের থ্রুতে তুমি এক্সপোর্ট করতে পারবা, কারণ ওইখানে বলা আছে অ্যাডভাইস থ্রু তোমার ব্যাংক, তোমার সমস্যা হবে না। তো তখন ও বলে কি হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমি তো যখন ওই ব্যাংক থেকে এলসিটা আনবো ও তো আমার কাছে একটা অ্যাডভাইজিং চার্জ কাটবে, হয়তো বাংলাদেশি টাকা অ্যাডভাইজিং চার্জ কত 700 থেকে 1300 টাকা। ওইটুক টাকার জন্য অনেক সময় তারা ক্লেম করে যে ভাই আমার তো এনে 200 আরএমবি গেছে বা $100 গেছে। তো এই জিনিসগুলা পরে এগুলা বুঝিয়ে দিতে যে ভাই দেখো বিজনেস করতে গেলে একটু খরচ হইতেই পারে, এটা ফিনান্সিয়াল চার্জ, এটা তোমাকে বেয়ার করতে হবে। ওকে, তারপরে আসেন রিম্বার্সিং ব্যাংক। এই রিম্বার্সিং ব্যাংক আপনার এলসি ইস্যুইং ব্যাংক বা রিম্বার্সিং ব্যাংকের কাজটা কি, যে পেমেন্টটা রিম্বার্স করে। ওকে, এলসির ভ্যালু যেটা সেই পেমেন্টটা যে ব্যাংক দেয় সেই হচ্ছে রিম্বার্সিং ব্যাংক। নর্মালি অ্যাজ এ ইম্পোর্টার আমার যে ব্যাংকের থ্রুতে আমি এলসি করছি সেই হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে আবার আমরা রিম্বার্সিং ব্যাংকও বলতে পারি। আবার অনেক সময় যে এই যে কনভার্টিং ব্যাংক আর রিম্বার্সিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক যখন থাকবে তখন সেই কনফার্মিং ব্যাংকটাও আবার হয়ে যায় রিম্বার্সিং ব্যাংক। তখন কি সে পেমেন্টের দায়িত্ব নিচ্ছে, সে পেমেন্ট করে দিচ্ছে, সে আবার তখন এলসি ইস্যুইং ব্যাংক থেকে পেমেন্ট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে কি একই ব্যাংক ডিফারেন্ট রোল প্লে করতে পারে।
তাই না? শিওর। তো আমরা আশা করি এই টার্মস গুলা বা এই নামগুলো আপনারা আগেও যেহেতু ইম্পোর্টে আছেন শুনছেন, তাই না? রিম্বার্সিং ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক। তো আজকে কি জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি আমি? ওকে, আচ্ছা এখন আসি আমরা টাইপ অফ এলসি। হ্যাঁ, বিলো আর দ্য টাইপ অফ এলসিস অন দ্য বেসিস অফ পেমেন্ট টার্মস। এলসি আমি এখানে পেমেন্ট টার্মস এর ভিত্তিতে এলসিটাকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এর ক্যারেক্টারিস্টিক এর ভিত্তিতে না, মানে আমি পেমেন্ট টার্মস এর ভিত্তিতে এলসি কয় টাইপের হয়? 3 টাইপের, সাইট এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি। ওকে, সাইট এলসি মানে হচ্ছে দেখা, সাইট মানে দেখা, দেখা মাত্র পেমেন্ট। হ্যাঁ, কি দেখা মাত্র? যখন এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট দেখবে যে ডকুমেন্টটা অ্যাজ পার এলসি আমার কাছে আসছে, সেই ডকুমেন্টটা দেখার 5 দিনের মধ্যে পেমেন্টটা ছেড়ে দিতে হবে। দিস ইজ কল্ড সাইট এলসি। ওকে, এটা হচ্ছে 5টা ওয়ার্কিং ডে এর মধ্যে পেমেন্ট করে দিতে হবে। তারপর আসেন ডেফার্ড এলসি। ডেফার্ড মানে হচ্ছে বাকি। কারণ আপনি সাপ্লাইয়ের সাথে নেগোসিয়েশন করতে পারছেন যে ভাই তুমি আমাকে শিপমেন্ট দিবা, আমি তোমাকে 90 ডেজ পরে টাকা দিব। সাপ্লায়ার যদি এগ্রি করে যে আপনাকে 90 ডেজ বা 60 ডেজ বা 30 ডেজে ক্রেডিট দেওয়ার, সেক্ষেত্রে এই এই পেমেন্ট টার্মসটা কি এলসিতে উল্লেখ থাকতে হবে যে ভাই এটা ডেফার্ড এলসি, সাইড এলসি না ইউপাস এলসি। ঠিক আছে, একটা এলসি আপনার ডেফারটা কি স্যার ব্যাক টু ব্যাকে মনে হয় বেশি ইয়া হয় না? হ্যাঁ, ডেফার্ড আপনি ব্যাক টু ব্যাকেও ইউজ করতে পারেন। আপনি নরমাল আপনার র মেটেরিয়াল বা মেশিনের ক্ষেত্রে আপনি যদি সাপ্লাইকে কনভিন্স করতে পারেন, যেমন কি আমরা এই যে আমি শুরুর দিকে বলছিলাম যে লোকাল প্রকুরমেন্টের ক্ষেত্রে আমরা নেগোসিয়েশন করতে গেলে আগে দেখি যে ভাই দাম কমান, দাম কমান, ভাই দাম কমান। কিন্তু আমরা একবারও চিন্তা করি না ভাই তুই দাম ঠিক আছে, দাম কমাবি না ভাই ঠিক আছে, আমরা 30 দিনের বাকি দে। আমরা যদি সে 30 দিনের বাকি দেয় তাহলে আমার কি হচ্ছে, আমার কোনো টাকাই খরচ হচ্ছে না, ওর টাকায় ওর মালই আসবে, 30 দিনের মধ্যে আমার এটা প্রসেস হয়ে চলে যাবে, বিক্রি করে আমি তারপর ওর টাকা দিয়ে দিব। মানে আমার কোনো ওয়ার্কিং ক্যাপিটালের এখানে মানে ইনভেস্টমেন্টই নাই, তাই নাকি? তো ঠিক এইরকম আপনি ইম্পোর্টের ক্ষেত্রে যদি সাপ্লায়ারকে কনভিন্স করতে পারেন যে ভাই তুমি আমাকে বাকি দাও এজ এ আমি রেগুলার কাস্টমার তোমার, সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা নিতে পারবেন। এই এলসিটাকেই বলা হয় ডেফার্ড এলসি। সেক্ষেত্রে এটাকে পিআইতে মেনশন থাকতে হবে? অবশ্যই পিআইতে মেনশন থাকতে হবে। পেমেন্ট টার্মসটা কি হবে, অবশ্যই পিআইতে মেনশন থাকতে হবে। এরপর আসেন ইউপাস এলসি, ইউপিএএস। এটাকে যদি আমি ইলাবোরেট করি কি হবে, ইউজেন্স পেমেন্ট এট সাইট। ওকে, এটা হচ্ছে ডেফার্ড এবং সাইট এলসির কম্বিনেশন। ওকে, যেহেতু একটা এলসিতে মেইন পার্টি হচ্ছে দুইটা, এক্সপোর্টার এবং ইম্পোর্টার। সো অলওয়েজ এক্সপোর্টার চাবে যত তাড়াতাড়ি তার টাকাটা তার ঘরে আসবে, আর ইম্পোর্টার চাবে যত দেরিতে আমি পেমেন্টটা করতে পারবো। তার মানে কি আমি অন্যের ক্যাপিটাল, অন্যের ওয়ার্কিং ক্যাপিটাল, অন্যের টাকাটাকে আমি এজ ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করব। হ্যাঁ, বাকিতে পণ্য কিনে বিজনেস রান করাটাকে এটা হচ্ছে খুবই এফিশিয়েন্ট একটা ওয়ে, এবং এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে বিজনেস রান করা। এটাকে কি বলে, নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে বিজনেস রান করা। হ্যাঁ, তো এই টার্মটা হয়তো আপনারা শুনে থাকবেন, যেহেতু আপনারা সবাই সাপ্লাই চেইনের কোর্সে আছেন না এখানে সিএসসিএম তে। তাই নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালে বিজনেস রান করাটা মানে কি, কিভাবে রান করে? আমার একটা বিজনেস রান হবে, আমি কোনো ওয়ার্কিং ক্যাপিটালই লাগবে না। হ্যাঁ, যদি আপনি এই প্রসেস যে আমি সাপ্লাই কাছ থেকে বাকিতে কিনবো, আমি পণ্য বিক্রি করব, তাদের টাকা শোধ করব, দিস মেকানিজম ইজ কল্ড নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল মেকানিজম। তো এই ইউপাসের ক্ষেত্রে যেটা হয় যে সাপ্লায়ার সাইড পেমেন্ট পাবে আর ইম্পোর্টার বাকি সুবিধাটা পাবে। আচ্ছা, এই বাকি সুবিধাটা কতদিন? 360, এক বছরের কাছাকাছি অনেক সময়। আচ্ছা, আমি বলি র মেটেরিয়ালের ক্ষেত্রে 180 ডেজ ম্যাক্সিমাম, আর ক্যাপিটাল মেশিনের ক্ষেত্রে 360 ডেজ। ওকে, তো এই বাকিটা আপনাকে কে দিচ্ছে? বাকিটা কিন্তু আপনাকে ব্যাংক দিচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট একটা পার্সেন্টেজ নাই ইন্টারেস্ট।
এটার মেকানিজমটা হচ্ছে আপনি কেন ইউপাসটা করবেন। অনেক সময় ডেফার্টের চেয়ে ইউপাসটা, যেমন আমরা ডেফার্টের চেয়ে ইউপাসটাই বেশি প্রেফার করি, ঠিক আছে? তো কেন করি? ডেফার্ট করলে আপনি ধরেন 90 ডেজের ডেফার্ট নিছেন, তো 90 ডেজ পর আপনাকে সাপ্লাইকে পেমেন্টটা করে দিতে হবে। তখন আপনি হয় আপনার ক্যাশ টাকা থেকে পেমেন্ট করে দিবেন, আদারওয়াইজ কি করবেন, ব্যাংক থেকে একটা লোন ক্রিয়েট করে এলএটিআর করে আপনি তাকে পেমেন্ট করবেন। তো আপনি যখন ডেফার্ড এলসির জন্য এলএটিআর করবেন, ব্যাংক থেকে লোন করবেন, ব্যাংক কি 7% ইন্টারেস্ট নিবে। আর যদি আপনি ইউপাসের থ্রুতে পেমেন্ট করেন, ইউপাস নেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট হচ্ছে 3.5%। তো এটা ব্যাংকের সাথে নেগোশিয়েট করে অনেক সময় 3.3 বা 3.4ও করানো যায় যদি এলসি অ্যামাউন্ট বেশি হয়। তার মানে কি দেখেন, আপনি স্ট্রেট 3.5% ইন্টারেস্ট সেভ করতে পারতেছেন। তো ভাই একটা বিজনেসে 3.5% ফিনান্সিয়াল কস্ট রিডিউস করা, ইটস এ ম্যাজিক, ঠিক আছে? যে কারণে এখন ইউপাস এলসিটা এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে এটা কি অফশোর ব্যাংকিং এ ইস্যু করে নাকি? এটা অফশোর ব্যাংকিং, এটা হচ্ছে যে আপনার যে ব্যাংক, আপনার ব্যাংকের অফশোর ওবিইউ, অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই পেমেন্টটা হয়। হ্যাঁ, তো এখানে লিবরের কিছু ব্যাপার থাকে, যে কারণে ওরা এই ফিনান্সটা কিন্তু দেশের টাকায় করে না, ওরা একটা ফরেন ব্যাংক থেকে আরো কম রেটে ওরা কিছু ওদের অ্যারেঞ্জমেন্ট থাকে, ফান্ড অ্যারেঞ্জমেন্ট থাকে, ওরা তখন ওরা দেখা গেছে 1.5%-এ ওরা নিছে, নিয়ে ওই টাকাটা এখানে 3.5%-এ দিয়ে দিচ্ছে। কিন্তু যদি আপনি ওর কাছ থেকে এলে, হ্যাঁ ভাই ব্যাংক তো লাভ করবেই, ব্যাংক তো হচ্ছে মানে কি বলে, মানে দোধারি চাকু আর কি, ও যাইতেও কাটে আসতেও কাটে, যাইতে আসতে দুদিকেই কাটবে, দুটোই কাটে। ভাই মনে আছে কি না আপনার যারা এখানে কমার্সের ব্যাকগ্রাউন্ড, ওই ছোটবেলায় ওই ব্যাংকের সংজ্ঞায় পড়ছিলাম যে ব্যাংক হচ্ছে একটি দোকান যার পণ্য হচ্ছে অর্থ, এই অর্থ কেনা বেচার মাধ্যমেই সে মুনাফা অর্জন করবে। রাইট। তো আমার এই কথাটাকে একটু নিজেরা ইলাবোরেট করেন, দেখবেন যে মানে ব্যাংক কি জিনিস বুঝা যাবে। ঠিক আছে, জি জি, ঠিক আছে। আমার টাকা আপনাকে দিচ্ছে, আপনার টাকা আমাকে দিচ্ছে, মাঝখান দিয়ে ওর পণ্যই হচ্ছে অর্থ, এবং এই অর্থ কেনা বেচা করেই সে মুনাফা করে। জি জি। তো এর জন্যই আমরা মানে আমি এখন যে জায়গায় আছি, আমি ডেফার্ডের চেয়ে ইউপাসটাকে বেশি প্রেফার করি। হ্যাঁ, ইউপাসটাই ভালো। তো এই ইউপাসের মধ্যে আরেকটা মেকানিজম করা যায়, থার্ড পার্টি। হ্যাঁ, তো ওইটা আলোচনা করতে গেলে আরো সময় লাগবে, এবং ওইটা আপনারা জানেন না কেউ থার্ড পার্টি এলসি করছেন, যে একটা এলসির মধ্যে একটা থার্ড পার্টি ব্যাংক থাকবে, সেই থার্ড পার্টি ব্যাংক পেমেন্টটা করে দিবে, সেইটাতে আপনার সেটাও ইউপাস এলসি, সেক্ষেত্রে আপনি ওবিইউ থেকে পেমেন্ট না করে থার্ড পার্টি একটা ব্যাংকে ইনভলভ করাবেন, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট হয়তো পাবেন 2%, মানে আপনি আরো 1.5% ইন্টারেস্ট সেভ করতে পারবেন। তো কেন দেখেন, কেন এইসব মেকানিজম এজ এ কমার্শিয়াল বা প্রকিউরমেন্ট গে আপনাকে জানতে হবে জানেন? কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি কিন্তু ভাই ম্যাটেরিয়ালের দাম, আপনি যে দামে কিনতেছেন, সে আপনি ফার্মাসিউটিক্যালস, আপনি প্যারাসিটামল স্কোয়ার যে দামে কিনতেছে, ওই বেসিনকো কিন্তু ভাই সেই দামেই কিনতেছে। ইন্টারন্যাশনালি কিন্তু র মেটেরিয়ালের দামের পার্থক্য কিন্তু মানে আকাশ পাতাল না, যে আমি 1 টাকা কিনতেছি ও 3 টাকা কিনতেছে। তাহলে আপনাকে কোথায় কিভাবে আপনাকে প্রফিট মেক করতে হবে, আপনাকে ভাই এই সব মেকানিজম করে প্রফিটটা বের করে আনতে হবে, যে হাউ ক্যান ইউ রিডিউস ইওর কস্ট। জি জি, ঠিক আছে, কস্ট রিডাকশন। তো আপনাকে তো যেটা ইন্টারন্যাশনালি যে সমস্ত আইটেমের রেট গুলা, বা এই রেট গুলাতে তো আপনি চাইলেও হাত দিতে পারবেন না। যেমন আমি এখন আছি কি, আমি এখন প্লাস্টিক মেটেরিয়াল নিয়ে ডিল করতেছি, প্লাস্টিক আইটেমস, ইলেকট্রনিক্স গুডস, লাইট, সুইচ সকেট, ঠিক আছে, ফিটিংস। তো ধরেন পিপিপি, রেজিন, কম্পাউন্ড, ভাই এগুলার মানে দাম তো ভাই মানে ওয়ার্ল্ড ওয়াইড ওই আরএফএল যে দামে কিনা আমরাও একই দামে। তাহলে মানে আরএফএল এর সাথে তাহলে আমাদেরকে কোন কোন পয়েন্টে আমাদেরকে খেলতে হবে, এই যে এইসব জায়গায় খেলতে হবে, মানে কিভাবে আমি আমার খরচটাকে সেভ করা যাবে, সেভ করতে পারবো। আমার তো ভাই দাম ফিক্সড, ওই $1000 পার টন আমার জন্য, আরএফএল এর জন্য আমাকে। এর জন্য এজ এ কমার্শিয়াল বা প্রকিউরমেন্ট গাই আপনাকে এই অ্যাসপেক্টে চিন্তা করতে হবে। আপনাকে ইম্পোর্ট স্টেজে পোর্টে চিন্তা করতে হবে যে আমি পোর্টে
কত কম খরচ করে আমি ম্যাটেরিয়ালটা রিলিজ করতে পারবো, আমার যাতে একদিনেরও ড্যামেজ দিতে না হয়। হ্যাঁ, এগুলোই হচ্ছে এখন কি পয়েন্ট, কারণ বিজনেসটা এখন এত কম্পিটিটিভ হয়ে গেছে যে 0.5% বিশাল ব্যাপার। ঠিক আছে, এখন আসেন ইম্পোর্ট ডকুমেন্টেশন। একটা ইম্পোর্টের জন্য ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো লাগবেই। হ্যাঁ, আমি একটা একটা করে বলি। দেখেন, এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা চিনেন, আর কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। প্রোফর্মা ইনভয়েস মাস্ট, ইন্স্যুরেন্স কভার নোট মাস্ট, লেটার অফ ক্রেডিট এলসি, লেটার অফ ক্রেডিট টিটি বা এলসিএ, মানে বাংলাদেশে এই তিনটা মোডে ইম্পোর্ট হয়, তিনটা পেমেন্ট মেথডে। হ্যাঁ, এই জন্য এই তিনটাকে দেখাইছি। তারপরে কমার্শিয়াল ইনভয়েস লাগবে, একটা প্যাকিং লিস্ট লাগবে, একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল অথবা ট্রাক রিসিট লাগবে, সার্টিফিকেট অফ অরিজিন লাগবে, আদার্স সার্টিফিকেট। এখানে আদার্স সার্টিফিকেট বলতে একটা এলসির 46 এর ক্লজটাতে পড়বে, ওইখানে কি একটা ফরওয়ার্ডিং এজেন্টের সার্টিফিকেট লাগে, তারপর আরেকটা সার্টিফিকেট দিতে হয় যে এই কন্টেনার বা এই আমার এই পণ্য কোনো ধরনের ইসরায়েলি ফ্ল্যাগশিপ ভেসেল ইউজ করতে পারবে না, ব্লা এরকম কিছু সার্টিফিকেশন থাকে, সেই সার্টিফিকেট গুলো লাগবে। তারপরে দেখেন ইন্স্যুরেন্স পলিসি, আমি আগেই বলছি ইন্স্যুরেন্স কভার নোট একটা ডকুমেন্ট, আবার ইন্স্যুরেন্স পলিসি একটা ডকুমেন্ট। তো ইন্স্যুরেন্স কভার নোটটা আপনার লাগবে হচ্ছে এলসি ওপেন করার সময়, রাইট? জি। আবার যখন পণ্যটা চলে আসবে, নর্মালি 90% কোম্পানি আমরা ইন্স্যুরেন্স পলিসিটার পরে নেই না। হ্যাঁ, অ্যাকচুয়াল নিয়মটা কি? অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে আপনার যখন পণ্যটা আপনি এলসি ইস্যু করবেন তখন আপনি ইন্স্যুরেন্স কভার নোটটা লাগবে ফর এলসি ওপেনিং। বাট যখন আপনি শিপমেন্টটা হয়ে যাবে, শিপমেন্ট হওয়ার পরে এই বিল অফ লেডিং আর কমার্শিয়াল ইনভয়েসের কপি এবং ওই ইন্স্যুরেন্স কভার নোটের কপি, এই তিনটা ডকুমেন্ট আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন, যার কাছ থেকে আপনি কভার নোট নিয়েছেন। তাকে দিয়ে বলবেন যে ভাই এই যে আমার একটা শিপমেন্ট হয়ে গেছে, এখন আপনি আমাকে ফুল পলিসিটা ইস্যু করেন। সে তখন ওই বিল অফ লেডিং নাম্বার দিয়ে একটা ফুল সেট অফ ইন্স্যুরেন্স পলিসি দিবে। ঠিক আছে, সেইটা আমার কাস্টমসে যাওয়ার কথা, কিন্তু আমরা কি করি, এই পলিসিটা আমরা ম্যাক্সিমাম কোম্পানি নেই না, ওই কভার নোটই ব্যাংক থেকে এন্ডোর্স করে নিয়ে আমরা মাল ছাড়াই ফেলি। কেন করি জানেন? কারণ বাংলাদেশে, আমি এমএনসির কথা বাদ দিব, কারণ এমএনসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফুল কমপ্লায়েন্সটা মেনটেন করে। ওকে, মোস্ট অফ দ্য লোকাল কোম্পানি ইন্স্যুরেন্স পলিসি নেয় হচ্ছে জাস্ট ফর ফর্মালিটিস, যে একটা ইন্স্যুরেন্স কভার নোট না থাকলে আমি এলসি বলতে পারবো না, দ্যাটস ওয়াই আই নিড এ ইন্স্যুরেন্স কভার নোট। বাট যদি কোনো কারণে আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, 90%ই কভারেজ পাবে না। একটা কি ডকুমেন্ট, একটা হচ্ছে বিল অফ এন্ট্রি। এই বিল অফ এন্ট্রিটা কোত্থেকে জেনারেট হয় কেউ বলতে পারবেন? কাস্টম। হ্যাঁ, এটা কাস্টমস থেকে জেনারেট হয়। যখন আপনার পণ্যটা চলে আসবে, কাস্টম অ্যাসেসমেন্ট হবে, যখন আপনি ডিউটি পেমেন্ট করবেন, তখন যে ডকুমেন্টটা জেনারেট হয় সেটা হচ্ছে বিল অফ এন্ট্রি। ওকে, এই যে 1 থেকে 10, এই 10টা হচ্ছে একটা ইম্পোর্ট প্রকিউরমেন্টের জন্য, এই 10টা ম্যান্ডেটরি ডকুমেন্ট। হ্যাঁ, এবং একটা ইম্পোর্টেড ডকুমেন্ট কতদিন প্রিজার্ভ করতে হয় জানেন? বাই ল 3 বছর। 3 বছর প্রিজার্ভ করতে হয়। গুড, এটা বিল অফ এন্ট্রিতেই লেখা আছে এই কথাটা, তাই না? ফার্দার কোনো অডিটের জন্য 3 বছর প্রিজার্ভ করতে হবে। তারপর আসেন প্রোফর্মা ইনভয়েসটা কি। আমি ওইখান থেকে পিআইটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, কারণ বাকি ডকুমেন্ট গুলার পিআই থেকে বা প্রোফর্মা ইনভয়েসটা যদি আপনার সঠিক থাকে, সাবসিকুয়েন্ট সব ডকুমেন্ট আপনার সঠিক হবে, হ্যাঁ। কাজেই আমি এখানে পিআইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, যে একটা পিআইতে আপনাকে কি কি জিনিস অবশ্যই চেক করতে হবে। আর পিআইটা কি? পিআইটাই হচ্ছে ইটসেলফ ইজ এ সেলস কন্ট্রাক্ট। সেখানে কি সাপ্লায়ার এবং বায়ার বোথ পার্টি সাইন করতেছে, সেখানে বলা আছে কে কিনতেছে, কে বিক্রি করতেছে, কি কিনতেছে, কত টাকায়, কত টোটাল কত, সেটা পেমেন্ট মোড কি, কতদিনের মধ্যে সে ম্যাটেরিয়াল দিবে, কিভাবে শিপমেন্ট করবে, ডিটেল লেখা থাকে। ওই টার্মস এন্ড কন্ডিশনে বোথ পার্টি এগ্রি করলো, সাইন করলো, দ্যাট ইজ প্রোফর্মা ইনভয়েস। ওকে, এটাই সেলস কন্ট্রাক্ট হিসেবে রোল প্লে করে। একটা পিআই তে কি কি ইনফরমেশন গুলো থাকা ম্যান্ডেটরি,
অ্যাজ এ প্রকিউরমেন্ট গাই বা অ্যাজ এ কমার্শিয়াল গাই এই একটা পিআই পাওয়ার পর এগুলো আপনারা অবশ্যই ভালো করে চেক করবেন। কি এক্সপোর্টারের ডিটেল থাকতে হবে, তার নাম, অ্যাড্রেস এবং তার ব্যাংক ডিটেল। ইম্পোর্টারেরও ডিটেল থাকতে হবে, নেম এবং অ্যাড্রেস। প্রপার ডেসক্রিপশন অফ গুডস, কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু। কি আনতে চাচ্ছেন, কতটুকু আনতে চাচ্ছেন, তার টোটাল ভ্যালু কত। নাম্বার অ্যান্ড ডেট, অবশ্যই প্রোফার্মা ইনভয়েসের একটা নাম্বার থাকবে এবং একটা ডেট থাকবে। দেন আসেন পেমেন্ট টার্মস। এই যে পেমেন্ট টার্মস, এটা কি টিটি হবে, এলসি হবে? যদি এলসি হয় সেক্ষেত্রে কি এটা সাইট এলসি, ডেপার্ট এলসি আর ইউপাস এলসি, সেটা ক্লিয়ারলি বলা থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, কারেক্ট এইচএস কোড, তাই না? কারেক্ট এইচএস কোড থাকতে হবে। যদি আপনি ভুল এইচএস কোড দেন সেক্ষেত্রে আপনি কাস্টমসে অ্যাসেসমেন্টে গিয়ে প্রবলেমে পড়বেন, আপনাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ, লাভ লাভ লাভ। এইচএস কা মানে কি বুঝলাম না দাদা। এইচএস কোড, হারমোনাইজ সিস্টেম কোড। হ্যাঁ, হারমোনাইজ সিস্টেম। আচ্ছা, ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট মানে এক এক জায়গায় হয়তো আমরা এক এক নামে ডাকতে পারি। হ্যাঁ, আমাদের দেশেই দেখেন না, মানে এক এক অঞ্চলে এক এক জিনিসকে এক এক নামে ডাকি না আমরা। জি জি জি, হ্যাঁ, ঠিক আছে। আর ভাই এই ইন্টারন্যাশনাল ট্রেড তো ভাই ওই এক দেশ থেকে আরেক দেশ। সো যাতে এই এইচএস কোডের প্রচলনটা করছে কারা জানেন? আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। তারা কেন করছে? তারা চিন্তা করে দেখছে যে কিছু জিনিসকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজড না করি তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড হওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা দেশের নিজস্ব নিয়ম আছে। সো এই সবাই যদি তার দেশের নিয়ম, তার দেশের নাম এটা নিয়ে বসে থাকে তাহলে তো ভাই দুই দেশের মধ্যে কখনোই বাণিজ্য হবে না। এই জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আনার জন্য এইচএস কোডিং সিস্টেমটা তারা নিয়ে আসছে। ওকে, তুমি তোমার দেশে এটাকে এই নামে ডাকতে পারো, ওই দেশে কিন্তু মূল জিনিসটা তো ভাই হচ্ছে এইটার কোড হচ্ছে এইটা। ওকে, এবং ডিউটি ক্যালকুলেশন, কাস্টমসের ডিউটি কত পার্সেন্ট হবে সেইটাও এইচএস কোড অনুযায়ী ডিফাইন করা। আপনারা যারা ইম্পোর্টে কাজ করেন আপনাদের কাছে কি ফার্স্ট শিডিউল বইটা আছে? জি আছে। আচ্ছা, তাহলে তো ফার্স্ট শিডিউল বইয়ে তো এখন আরো এই ট্যারিফ শিডিউল একটা বই বের করছে ছবি সহকারে আছে। হ্যাঁ, মানে আরো ইজি করে দিছে লাইফটাকে ভাই। আমার প্রোডাক্টের ছবিটাও ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা সেইখান থেকে অবশ্যই কারেক্ট এইচএস কোডটা পিক করতে হবে প্রোডাক্টের জন্য। তারপর কি প্রপার ইনকো টার্মস। প্রপার ইনকো টার্মস কি? ইনকো টার্মস কোনগুলো ভাই? এটা আমরা বলি না, হচ্ছে এটা কি সিএফআর হবে না সিপিটি? হ্যাঁ, সিএফআর, সিপিটি, এফওবি, এক্সওয়ার্ক, সিআইএফ। ওকে, এই প্রপার ইনকো টার্মস থাকতে হবে। আপনি যদি কোনো পিআই তে কোনো ইনকো টার্মস না লেখেন কোনো ব্যাংক ওই পিআই দিয়ে এলসি ইস্যু করবে না। জি জি, পারবে না। মোড অফ শিপমেন্ট, এটা কি বাই সিতে, বাই এয়ারে না রোডে, এটা ক্লিয়ার বলা থাকতে হবে। কান্ট্রি অফ অরিজিন, এই প্রোডাক্টটা কোন দেশের অরিজিন সেটা পিআই তে বলা থাকতে হবে। ডেলিভারি টাইম, কত দিনের মধ্যে সে ডেলিভারি করবে। যে এলসি পাওয়া থেকে 60 দিন, এলসি পাওয়া থেকে 40 দিন, 20 দিন, হোয়াট এভার, সেটা বলা থাকতে হবে। শিপিং মার্ক, সে যে প্রোডাক্ট গুলোকে প্যাকেট করবে, কার্টুন করবে, তার শিপিং মার্কের মধ্যে কি লেখা থাকতে হবে সেটা আপনি পিআই তে ডিক্লেয়ার করে দিতে পারেন। এবং ডিক্লেয়ার করা উচিত, না হলে অনেক সময় ওরা ভুল করে। ভুলভাল লেখলে যেটা আপনাকে ইম্পোর্ট স্টেজে রিলিজের সময় ডিফিকাল্টিস ফেস করতে হবে। ওকে, তারপর আসেন স্টেপস অফ ইম্পোর্ট অপারেশন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু বলবো আপনাদের, বাট ওই সময় ভুলে গেছি যে এলসিতে, হ্যাঁ এলসিতে না মিক্সড পেমেন্টের একটা সিস্টেমও করা যায়। মিক্সড পেমেন্টের সিস্টেমটা কি? ধরেন আপনি একটা $1,00,000 এলসি করলেন, তো সেখানে আপনি চাইলে $20,000 থ্রু টিটি অ্যাডভান্স এবং $80,000 আফটার শিপমেন্ট, এইভাবে করেও কিন্তু আপনারা এলসি করতে পারেন। ঠিক আছে, এটা করতে কোনো বাধা নাই। তো সেক্ষেত্রে আপনার এলসিতে, পিআই তে পেমেন্ট টার্মসে এই কথাটা বলা থাকতে হবে, এবং এলসিতেও পেমেন্ট টার্মসে বলা থাকবে যে 20% will be paid in advance upon submission of bank guarantee
and 80% after submission of shipping document বা after shipment. এটাকে আরো ভাঙা যায় যে 70% after shipment, 30% after installation and commission, মানে যদি মেশিনারি হয়, ঠিক আছে? তো মিক্স পেমেন্টের মেথডেও এলসি তে পেমেন্ট মেথড সাজানো যায়, ঠিক আছে? এটা কি করে না থাকলে এটা তো বাংলাদেশে তেমন একটা মনে হয় মানে প্রচলন নাই মনে হয়। আছে আছে, এটা আমি করছি কবে জানেন? 2012 সালে করছি। আচ্ছা আচ্ছা, না আমরা পাই না কোনো সময়। তো এটা আপনি চাইনিজ সাপ্লায়াররা এগুলাতে যাইতে চায় না, কারণ চাইনিজ সাপ্লায়ারদের ধান্দা হচ্ছে ভাই অ্যাডভান্স দাও, টাকা দাও, টিটি দাও, ঠিক আছে? এটা টিটি ছাড়া কিছুই বুঝো না, খালি টিটি দাও। তো যাই হোক, টিটি তো আর চাইলেই দেওয়া যায় না, এগুলা কনভিন্স করে এলসি তে নিয়ে আসতে হয়। তো ইউরোপিয়ান সাপ্লায়াররা আবার এইসব ব্যাপারে এডুকেটেড। ওদেরকে আপনি বললে যে ওকে তুমি অ্যাডভান্স চাচ্ছ, আই উইল গিভ ইউ অ্যাডভান্স, বাট ইউ মাস্ট গিভ মি এ গ্যারান্টি। ওই লজিক্যাল তো, আমি তোমাকে অ্যাডভান্স টাকা দিব, তারপর কি আমি তোমার পিছনে ঘুরবো? তুমি আমাকে একটা গ্যারান্টি দাও। ওরা এগুলাতে অভ্যস্ত। ওকে, ইউরোপিয়ান সাপ্লায়ারদের সাথে আপনি ডিল করলে এগুলা মানে করাটা ইজি হয়, ওদেরকে বোঝানো যায়। আচ্ছা, স্টেপস অফ ইম্পোর্ট অপারেশন। An import operation require different activities at different level. দেখেন, এই যে একটা টোটাল ইম্পোর্ট অপারেশনে কি কি কাজ করতে হয়? প্রথমে কি আমার পিআই টা সাইন অফ করতে হবে, রাইট? পিআই সাইন অফের আগে ওগুলাকে আমি এখানে আনি নাই, কারণ তার আগে কি হয়, আপনি আগে সোর্সিং করবেন। হ্যাঁ, যে এই প্রোডাক্টটা আমি কার কাছ থেকে নেব, 3জন 4জনের কাছে যাবেন, নেগোশিয়েট করবেন, করে এবিসি এন্টারপ্রাইজ একটাকে আপনি সিলেক্ট করলেন, ওকে? তখন তার সাথে আপনি পিআই সাইন করলেন, তারপরে আপনি এলসি করলেন বা অ্যাডভান্স পেমেন্ট করলেন। তারপরে কি হলো, সে শিপমেন্ট করলো। তারপরে অ্যাজ এ ইম্পোর্টার আমার কাজ কি শিপমেন্টটাকে ফলো আপ করা। ভাই শিপমেন্ট তো হয়েছে, শিপমেন্ট এখন আমার চিটাগাং এ কবে আসবে বা এয়ারপোর্টে কবে আসবে, সেই অনুযায়ী আমাকে শিপিং ডকুমেন্টটা অ্যাভেলেবেল করতে হবে, সাপ্লাইকে পুশ করতে হবে, ভাই তুমি ডকুমেন্টটা সাবমিট করো তাড়াতাড়ি ব্যাংকে। কেন ডকুমেন্ট ফলো আপ করতে হবে? কারণ আমার ম্যাটেরিয়ালের আর্জেন্সি আছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমি যদি টাইমলি পোর্ট থেকে ম্যাটেরিয়ালটা রিলিজ করতে না পারি, আমাকে পোর্টে এবং শিপিং লাইনে ড্যামারেজ দিতে হবে। তো যে ড্যামারেজটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা আননেসেসারি এক্সপেন্স। তো এই এক্সপেন্স গুলো আমার এজ এ প্রকিউরমেন্ট গাই বা কমার্শিয়াল গাই হিসেবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আননেসেসারি এক্সপেন্স গুলাকে যত সম্ভব মিনিমাইজ করা যায়, অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ। তারপরে রিটায়ার্ড শিপিং ডকুমেন্ট ফ্রম ব্যাংক, তারপরে ডকুমেন্ট ব্যাংকে আসার পর ডকুমেন্টটা ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। তারপরে এই ডকুমেন্টটা আপনার সিএনএফ এজেন্টকে পাঠিয়ে দিতে হবে। তারপরে কি হবে, সিএনএফ এজেন্ট কাস্টমসে জিনিসটাকে অ্যাসেসমেন্ট করাবে। এই অ্যাসেসমেন্ট করতে গেলে অনেক সময় তাকে এক্সামিন করতে হয়, বা তার যে কাস্টম প্রসিডিউর। আচ্ছা, আপনারা যারা এখানে ইম্পোর্টে কাজ করেন, কেউ কি চিটাগাং কাস্টমসে গেছেন? চিটাগাং কাস্টমসে যাওয়া হয় না কখনো। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অফিসে বলেই, অফিসের পারমিশন নিয়ে বা অফিসিয়াল ভিজিটে চিটাগাং কাস্টমসে যাবেন। সিএনএফ এর সাথে, আপনার সিএনএফ এজেন্টের সাথে একটা দিন ব্যয় করবেন, যে একটা ডকুমেন্ট অ্যাসেসমেন্ট হওয়ার জন্য কতটা টেবিলে যায়, কি কি প্রসেস মেনটেন করে আসে, এই জিনিসটা প্র্যাকটিক্যালি সবারই দেখে আসা উচিত। আমি ভাই মিনিমাম 7 বার গেছি চিটাগাং কাস্টমস হাউসে, কমিশনার পর্যন্ত আমি গেছি, যাইতে হয়েছে। এবং জাহাজ থেকে যে কন্টেনার যখন নামে, আমি সেই জায়গায় গিয়ে কন্টেনার নামা দেখে আসছি, এবং 1000 টাকা ঘুষ দিয়ে আমার কন্টেনার আগে নামাইছি। বুঝাইতে পারছি? কন্টেনারের জাহাজ থেকে যে যখন ওইটাকে বলে কমন ল্যান্ডিং, মানে জাহাজ থেকে কন্টেনার নেমে যখন ইয়ার্ডে যায়, ওইখানে একজন ভদ্রলোক থাকে, সে হচ্ছে কন্টেনারের ওই জায়গায় ট্রাফিক বলে থাকে, হ্যাঁ, সে ওগুলো ডিল করে। তো মানে এই কাজগুলো না একটু প্র্যাকটিক্যালি যাবেন আপনারা, এটা অফিসে বলেই যাবেন, দেখবেন আপনার অনেক কিছু আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ওই সিএনএফ এজেন্ট তখন আপনাকে ওই আউল ফাউল বুঝ দিয়ে মানে বুঝাইতে পারবে না, ঠিক আছে? সো এগুলা প্র্যাকটিক্যালি একবার হলেও ভিজিট করে আসবেন।
2টা দিন খরচ করবেন, একদিন পুরো কাস্টমসে খরচ করবেন, একদিন জেটিতে যাবেন, এই যে জাহাজ আসতেছে জাহাজের চেহারা দেখবেন, কন্টেনার গুলো কিভাবে আসে, কন্টেনার কিভাবে নামে, নামার পর এগুলা ইয়ার্ডে যায়, হ্যাঁ এই জিনিসগুলো একটু সচক্ষে দেখে আসবেন, দেখবেন যে জিনিসপত্র আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি করে, অ্যাসেসমেন্ট হওয়ার পরে ডিউটি পেমেন্টের পরে সিএনএফ এজেন্ট শিপিং লাইন থেকে ডেলিভারি অর্ডার দেয়, ভাই আমি এটা ডিউটি পেমেন্ট করছি আর আমি কন্টেনারটা রিলিজ করব, ডেলিভারি অর্ডার দেন। তারপরে কি হলো, কনসাইনমেন্টটা রিলিজ হয়ে গেল। তারপরে এজ এ আপনার কমার্শিয়াল বা প্রকিউরমেন্ট আপনার কি কাজ সেটার কস্টিংটা করা। আপনারা কেউ কি কস্টিং করেন? ম্যাটেরিয়াল রিলিজের পরে ল্যান্ডেড কস্ট করেন? জি 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 স্যার করি। হ্যাঁ, ল্যান্ডেড কস্ট করার পরে কি হলো, সেই ল্যান্ডেড কস্টটা যদি আপনারা কেউ যে সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যারে টোটাল কস্টে ইনপুট দিতে হয়। আপনারা কেউ আছেন এসএপি ইউজ করেন, এরকম কেউ আছেন? জি স্যার আমি করি স্যার। কে বলছিলেন? স্যার আমি ওবায়দুল হক বলছিলাম, ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলা ইপিজেড থেকে। আচ্ছা, তো এসএপি তে কি আপনারা তো ইম্পোর্টের পিও গুলো এসএপি তে করেন, রাইট? জি স্যার, ইম্পোর্টের পিও গুলো এসএপি তেই করে থাকি স্যার। আচ্ছা, তো এখানে তো কন্ডিশন লেভেল ট্যাবে গিয়ে আপনার সিডিএ, এসডি, ভ্যাট, এআইটি, ইন্স্যুরেন্স সব খরচই বুক করতে হয়। বুক করার পরে ওই হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, ইচ এন্ড এভরিথিং সবকিছু এ টু জেড যত প্রত্যেকটা খরচ বুক করতে হয়, প্রত্যেকটা যা এসএপির ব্যাপারটা আলাদা। তো ওইখানে এসএপি তে সব খরচ বুক করার পরে ও সিস্টেমে ও ল্যান্ডেড কস্ট বলে দেয় যে এটা পার ইউনিটের কস্ট এত। আর যাদের সিস্টেম নেই অবশ্যই এক্সেলে করে এটা তো কস্টিং কে দিতে হয়, এটাকে জিআর করতে হয়, করলে কি হলো আমার টোটাল ইম্পোর্ট প্রসেসটা শেষ হয়ে গেল। ওকে, এবং এই যে ইম্পোর্টের ফাইলটা এটা আমরা এক জায়গায় প্রিজার্ভ করব অবশ্যই 3 বছর, যাতে ফার্দার কোনো যদি কাস্টমস বা এনবিআর অডিট করতে চায় আমি পুরো ফাইলটা তাদেরকে যাতে দেখাতে পারি। হ্যাঁ, তো এর মধ্যে আরো কিছু খুচরা কাজ থাকে, সাপ্লায়ারের পেমেন্ট। অনেক সময় সাপ্লায়ার পেমেন্ট পাইতে দেরি হয়, আপনাকে নক দিবে ভাই আনো টাকা পাই নাই, আপনি আমার ব্যাংকে একটা ফোন দিলেন ভাই এটা তো আমার রিলিজ হয়ে গেছে, আমি আপনারা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছি, পেমেন্টটা দেন নাই কেন? ভাই দিচ্ছে, আচ্ছা দেওয়া তো হয়েছে, পেমেন্ট দেখি কেন পায় নাই। এগুলো হচ্ছে খুচরা কাজ। হ্যাঁ, এগুলা খুচরা প্যারা, খুচরা কাজ এগুলা থাকবে। দেখেন, আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে দু একটা জিনিস একটু আপনাদের সাথে বলে। কয়টা বাজে? 11টা। কি আরো 15-20 মিনিট সময় দিবেন আপনারা? সময় চলবে। জি স্যার। আচ্ছা দেখেন, ব্যাংক গ্যারান্টি আলোচনা করছি। আচ্ছা, এই যে ফরওয়ার্ডিং এজেন্ট, শিপিং লাইন, এই কনসেপ্ট গুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? মোটামুটি ফরওয়ার্ডিং ক্লিয়ার। এজেন্টের কাজটা কি? আচ্ছা, এগুলো নিয়ে কোনো কোশ্চেন না থাকলে আমি আলোচনায় যাব না। ওকে, না স্যার একটু শেয়ার করেন। স্যার এপিজির পেমেন্টটা আপনি যেটা বললেন এটা নিয়ে একটু কোয়ারি ছিল স্যার। কোনটার পেমেন্টটা ভাই? ইম্পোর্ট পেমেন্ট, মিক্সড পেমেন্ট যেটা। আচ্ছা হ্যাঁ বলেন। এপিজির যে এলসিটা স্যার, এটার ক্ষেত্রে আমার সাপোজ আমি এলসি করলাম হচ্ছে গিয়া 30% ওকে আমি অ্যাডভান্স দিব, তারপর হচ্ছে গিয়া 50% হচ্ছে গিয়া ডকুমেন্ট প্রেজেন্টেশন এবং 10% অথবা বাকিটা আমি আফটার ইনস্টলেশন এবং কমিশনিং এর পর দিব। এক্ষেত্রে ডকুমেন্ট প্রেজেন্টেশনের ভ্যালুটা কত হবে এবং আমি ডকুমেন্ট প্রেজেন্টেশন যখন করব তখন কত পেমেন্ট দিব, আর ইয়ার পেমেন্টের ক্ষেত্রে ও ইনভয়েসটা কিভাবে প্রিপেয়ার করবে? আচ্ছা দেখেন, খুব ট্রিকি জিনিস আপনি জিজ্ঞেস করছেন। কেন ট্রিকি জানেন? কারণ হচ্ছে ধরেন আপনি $1000 একটা ইম্পোর্ট করতেছেন। ফার্স্ট অফ অল আপনাকে তো কাস্টম ডিউটি দিতে হবে $1000 জন্য, রাইট? জি রাইট স্যার। এখন আপনি তাকে 30% অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, মানে $30 বা $30, এবং আপনি তাকে $60 ডকুমেন্ট সাবমিশনের পর দিবেন, আর $10 দিবেন তাকে আফটার ইনস্টলেশন আর কমিশনিং। আর সে যদি মনে করে যে ভাই আমি তো $30 পেয়ে গেছি, এখন আমি তাকে $60 একটা ইনভয়েস দিয়ে দেই, কারণ সে তো এখন আমাকে $60 পেমেন্ট করবে, তখন সেই ডকুমেন্টটা সাবমিশন হবে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, এবং সেই ডকুমেন্ট দিয়ে আপনি কাস্টমার থেকে মাল চাইতে পারবেন না, কারণ আপনার এলসি ভ্যালু হচ্ছে 100, ডিক্লেয়ার কমার্শিয়াল ইনভয়েস করতেছেন $60। ঠিক আছে, তাহলে কি করতে হবে? সেই ইনভয়েসটা বানাবে $100,
তারপর এখানে করবে লেস অ্যাডভান্স পেমেন্ট রিসিভ $30। কত আসলো ভাই? $70। $70 স্যার। ওকে, তারপর লিখবে যে অ্যাজ পার পেমেন্ট ক্লজ নাম্বার দিস ক্লেমিং অ্যামাউন্ট স্যার হ্যাঁ 60,000 বা $60 and $10 will be paid after installation and commissioning। ঠিক আছে, এবং সে বিল অফ এক্সচেঞ্জটাও করবে ওইভাবে। তখন এখানে টোটাল ভ্যালু তাকে 100 ডিক্লেয়ার করতেই হবে। আর যদি ধরেন ইনস্টলেশন কমিশনিং নাও থাকে তাহলে টোটাল ভ্যালু 100 ডিক্লেয়ার করবে, লেস অ্যাডভান্স পেমেন্ট রিসিভ এত, নেট পেয়েবল অ্যামাউন্ট এত। কাস্টমস তখন কি করবে, কারণ এটার যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করছেন সেই রিলেটেড ডকুমেন্ট গুলো তো ওইটার সাথে থাকবে, ব্যাংক গ্যারান্টির কপি থাকবে, অ্যাডভান্স যে পেমেন্ট হচ্ছে টিটি কপিটা থাকবে। কাস্টমস তখন ওই $100 উপরে আপনার অ্যাসেসমেন্ট করে ডিউটি চার্জ করে দিবে। স্যার তাহলে $100 ইনভয়েস করবে। স্যার $100 ইনভয়েস করবে, সে ওইটাতে ওই অ্যাডভান্সে রিসিভ করছে ওটা লেস করে দিবে। 60% এখন, বাকিটা হচ্ছে কি ইনস্টলেশন কমিশনে বলে দিবে ওখানে ডকুমেন্ট। হ্যাঁ ওটা বলে দিবে, কিন্তু ফুল ভ্যালুটা ডিক্লেয়ার করতেই। স্যার আরেকটা অ্যাডভান্স পেমেন্টের ব্যাপারে আমার কোয়েরি ছিল। আমি সাপ্লায়ারকে $5,000 অ্যাডভান্স করলাম, এবং সে সাপ্লায়ার পেমেন্ট পাওয়ার পর সে শিপমেন্ট দিল না, সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে আমার উপর কি চাপ আসতে পারে এবং আমি কিভাবে সমাধানটা করব? আচ্ছা, এই অ্যাডভান্স পেমেন্ট আপনি টিটি করার পরে 6 মাসের মধ্যে আপনি বিল অফ পেমেন্ট দিতে না পারলে বাংলাদেশ ব্যাংক আপনাকে চার্জ করবে। ভাই তুমি এই যে টাকা পাঠাইছো এটার শিপমেন্ট কই? শিপমেন্ট যে তুমি পাইছো তার প্রমাণ হচ্ছে বিল অফ পেমেন্ট, তুমি বিল অফ পেমেন্ট দাও, তাই না? এবং এটা না দিলে বাংলাদেশ ব্যাংক কি করবে, আপনার বিল লক করে দিবে, ইম্পোর্টই করতে দিবে না, তাই তো? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি এরকম ঘটনা ঘটে যে আপনি তাকে টিটি করছেন কিন্তু সে শিপমেন্ট দিচ্ছে না, এই সিচুয়েশনটা যখনই আসবে তখনই আপনি যেটা করবেন, আপনার ব্যাংকে নোটিফাই করবেন যে ভাই এই যে আমি টিটি করছি, সাপ্লায়ার আমাকে শিপমেন্ট দিচ্ছে না, তুমি সাপ্লায়ারের ব্যাংকে একটা মেসেজ দাও যে ভাই এটা তো সে শিপমেন্ট করতেছে না, তুমি আমার টাকা ফেরত দাও। আপনাকে একটা ফর্মাল কমিউনিকেশন জেনারেট করতে হবে আগে, আমি এটা শিপমেন্ট পাইনি, হ্যাঁ, এবং ওই ডকুমেন্টটা জেনারেট করে রাখতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক তখন আপনার ব্যাংকই বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে যে এইটার ঘটনা এই, এবং এই সমস্ত কেসে এই সব বিচার করে কিন্তু ভাই আইসিসি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, তারা এই বিচারগুলা করে। তো এখন আমি আমার ক্যারিয়ারে ওই টাইপের কোনো বিচারে অংশগ্রহণ করতে পারি নাই, ওই টাইপের সিনারিও ফেস করি নাই। তো তখন আইসিসিতে বা ওই ইন্টারন্যাশনালি ওই ব্যাংকের থ্রুতে বা বাংলাদেশ ব্যাংকই তখন এই ইস্যুগুলা তাদের কাছে রেজ করে রাখে যে চায়নার এই ব্যাংক আমার দেশ থেকে এই পরিমাণ টিটি করা হয়েছে, তারা শিপমেন্টও দেয় নাই, এখন তারা টাকাও ফেরত দিচ্ছে না। হ্যাঁ, তো তখন ওই ব্যাংক কি করে, ওই যে সাপ্লায়ারের ব্যাংক তার রেপুটেশনের জন্য তখন সে সাপ্লায়ারকে ফোর্স করে টাকাটা রিম্বার্স করার চেষ্টা করে। কেন করে জানেন? দেখেন এই যে ক্রেডিট রেটিং বলে একটা কথা আছে, জানেন তো সবাই? জি জি। তো ক্রেডিট রেটিংটা আলটিমেটলি কি? আলটিমেটলি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বা আপনার বিজনেস হাউসের ফিনান্সিয়াল ট্রানজাকশনের স্ট্যান্ডার্ডটা কি রকম, হ্যাঁ, আপনি কতটুকু রিলায়েবল পার্টনার। ঠিক ব্যাংকেরও এরকম কিন্তু একটা ইয়ারলি একটা রেটিং হয়, হ্যাঁ, এবং ওই রেটিং এর উপর ভিত্তি করে ওই ব্যাংকটাকে সারা ওয়ার্ল্ডের সব ব্যাংক বিশ্বাস করে বা বিশ্বাস করে না। যখন কোনো ব্যাংকের দ্বারা এই ধরনের কোনো ঘটনা ঘটে যে সে পেমেন্ট পাইছে, শিপমেন্ট করে নাই, সে টাকাও দিচ্ছে না, কোনো রেসপন্সও করতেছে না, তখন তার রেটিং নেগেটিভ রেটিং আসে। এবং কি জানেন, ধরেন এই যে এলসি পেমেন্টে যদি আপনার ব্যাংক দিতে দেরি করে, হয়তো আপনার ব্যাংকের সাথে রিলেশন আছে, ধইরা বইলা ভাই একটা ডিসক্রিমিনেন্ট চার্জ করেন, ভাই পেমেন্টটা 2 দিন পর দেন, 2 দিন পরে লোনটা ক্রিয়েট করেন, এটা তো আপনি ব্যাংকে ধমক দিয়ে করাইলেন, কিন্তু আলটিমেটলি ব্যাংক কিন্তু তার নিজের ক্ষতি করলো, সে ইন্টারন্যাশনালি তার রেটিংটাকে নামায় দিল। এতে কি হয়, যখন বাইরের কোনো দেশ তার এলসিটাকে অ্যাকসেপ্ট করতে চায় না,
এলসি দিলে সে আগে ওই ব্যাংকের রেটিংটা দেখে, এটা কোন রেটিং, কোন স্ট্যান্ডার্ডের ব্যাংক, ভাই এই ব্যাংকের পেমেন্ট নেচার ভালো না, এর এলসি আমি নিব না। ঠিক আছে, তো এই জিনিসগুলোর কারণে ব্যাংক সব সময় কাস্টমারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এরকম ঘটনা ঘটলে আপনি অবশ্যই টাইমলি ব্যাংকের থ্রুতে ওই ব্যাংকে মেসেজ দিবেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই সাপোজ আমি একটা এলসি করলাম $1000, আমি 5টা আইটেম আনলাম, আনফরচুনেটলি একটা আইটেমে আমি যেটা চাইছি আমার রিকোয়ারমেন্ট ভুলবশত আরেকটা চলে আসছে। এখন এটা আমি ফেরত পাঠানো বা সে যদি ফেরত দিতে নাও পারে, তাহলে আমি পেমেন্টটা কিভাবে ফেরত আনবো? এইটার লিগ্যাল প্রসিডিউরটা মানে বাংলাদেশের আসপেক্টে আমি বলবো এটা লিগ্যাল প্রসিডিউরে যাওয়াটাই ঠিক হবে। জি, কেন ঠিক হবে না? তখন আমি একটা সমস্যা পড়ছি এখন, মানে আপনার 4টা আইটেমের মধ্যে ওরা ভুলে একটা অন্য আইটেম পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, অন্য আইটেম পাঠাইছি। এখন এটা কি ওরা এগ্রি করছে যে ওরা ভুল করছে? হ্যাঁ, ওরা বলতেছে তুমি এটা পাঠাই দাও, হ্যাঁ তুমি এটা পাঠাই দাও, আমরা অন্য কোনো সময় শিপমেন্ট হলে ওই তোমার ভ্যালু থেকে ভ্যালুটা কমাই দিব, ওই আইটেমটা পাঠিয়ে দিব, অথবা তুমি তোমার অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করে দিব। আপনি কি পণ্যটা রিলিজ করে নিয়ে গেছেন? বলুন তো, আমি রিলিজ করে আনছি। হ্যাঁ, দেখেন মানে এটা নিডেল গ্রস ব্র্যাকেটের গ্রস ব্র্যাকেট থেকে আনা গেছে। মানে কতটুকু ওয়েট, কতটুকু ওয়েট তেমন একটা না, কোয়ান্টিটি সামান্য 1000 পিস, সব মিলাই 1 কেজি। 1 কেজি। এটার আমি আপনাকে আনঅফিশিয়ালি সলিউশন দেব। হ্যাঁ, এটার অফিশিয়াল সলিউশন যেটা, যে আপনি কাস্টমসকে ডিক্লেয়ার করবেন ভাই আমার পিআইতে এটা ছিল, সাপ্লায়ার ভুলে এটা দিছে, আমি এটা নিব না, তখন কাস্টমস কি করবে? ওকে ঠিক আছে, আপনি একটা অভিযোগ দিয়েছেন তো, আমরা এটাকে ইনভেস্টিগেশন করি। সে শুল্ক গোয়েন্দারে দিবে, সে এটারে অডিট করাবে, সে সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আলটিমেটলি আপনার 6 মাস কাইটা যাবে, আপনি মাল রিলিজ করতে পারবেন না, আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, আপনি হয়তো ওই মাল আবার আরেকটা এলসি খুলে একটা নিয়ে আইসা ওইটাও শেষ হয়ে যাবে। এই কেস শেষ হবে না বাংলাদেশ কাস্টমস থেকে। দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, কাজেই আমি ওই প্রসিডিউরে না যাইতে বইলা, যেটা আপনি করছেন শিপমেন্ট রিলিজ করে ফেলছেন, ওয়েল এন্ড গুড। এখন সাপ্লায়ার ভুল করছে, সে স্বীকার করছে, আপনি এই 1 কেজি ম্যাটেরিয়ালটাকে কোনো একটা সোর্সে, এখানে বাংলাদেশে অনেক সোর্স আছে যারা পার কেজি রেটে বিদেশে পণ্য নিয়ে যায়, বিদেশ থেকে পণ্য নিয়ে আসে স্যাম্পল হিসেবে। ওদের দিয়ে এটা সুন্দর করে তাদেরকে পাঠায় দেন এবং তাদেরকে বলেন যে ভাই তুমি তোমার অ্যাকচুয়াল যে ম্যাটেরিয়ালটা দেওয়ার কথা ছিল সেটাও তুমি আমার এই সোর্সের মাধ্যমে পাঠিয়ে দাও, এজ এ স্যাম্পল পাঠাবে, এজ এ স্যাম্পল আপনি রিলিজ করে নিয়ে যাবেন। জি, ঠিক আছে। এবং এটার জন্য আপনার যে পাঠানো এবং আনতে যে কিছু খরচ হবে, এই খরচটা আপনি হয়তো সাপ্লাইকে বলতে পারেন, দেখো তোমার ভুলের জন্য আমার এই 10,000 টাকা খরচ হয়েছে, তুমি নেক্সট অর্ডারে এই 10,000 টাকা আমাকে ডিসকাউন্ট দিয়ে দিবা। এবং এটা সাপ্লাইরা করে। জি, এটা হচ্ছে আনঅফিশিয়ালি অফিশিয়াল সলিউশন। আপনি যদি 100% অফিশিয়াল সলিউশনে যান, আপনি 6 মাস পার হয়ে যাবে, এটা কাস্টমস থেকে এটা সলিউশন পাবেন না, এবং আপনার কনসাইনমেন্ট হোল্ড হয়ে থাকবে, ওই কনসাইনমেন্ট রিলিজও করতে দিবে না। ও তখন আগেই মানে সমস্যাটা কি আমাদের দেশে হয়ে গেছে, মানে ফাঁকি দেওয়া এবং চুরি করতে করতে, মানে আমরা সত্য কথা বললেও মনে করে হয় না জানি কি করছে, হয়তো সুয়ের কথা বলছে, ও তো মনে সোনা নিয়ে আসছে। ঠিক আছে, এই হয়ে গেছে মানে কাস্টমসে আমাদের অবস্থা, খুব বাজে অবস্থা কাস্টম। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, ইম্পোর্ট কাম এক্সপোর্ট, এটা কেউ করছেন কখনো? ইম্পোর্ট কাম এক্সপোর্ট, আচ্ছা আমি সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে এই জিনিসগুলা বেসিক্যালি লাগে হচ্ছে, ধরেন যখন আপনি কোনো প্রজেক্ট করবেন, দেখছি বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, কোন একটা ছোট ইকুইপমেন্ট লাগবে, সেটা আপনার কেনার দরকার নাই, ওরা বলতেছে যে ভাই এটা আমার দেশে আছে, তুমি এটা এনে দাও, আমি কাজ করে আবার এটা পাঠিয়ে দেবো, এটা তোমার কিনতে হবে না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে ইম্পোর্ট কাম এক্সপোর্টের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে সিসিআই, ওই যে যারা আইআরসি দেয়, তাদের থেকে ইম্পোর্ট কাম এক্সপোর্টের একটা পারমিশন নিতে হয়। সেই পারমিশনের এগেইনস্টে আপনি এটা শিপমেন্টটা আনবেন, আবার এটা ইউজ করে আবার এটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এটার জন্য কোনো ধরনের ফরেন কারেন্সি ট্রানজাকশন করতে হবে না। জি, এরকম একটা প্রসিডিউরও আছে। যদি কেউ এটা করেন কখনো বা করতে হয়, তো
চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি গাইড করতে পারবো। ওকে, সমস্যা নেই। জি জি। আচ্ছা, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু টিপস বা নোটস দিব, যেমন মোস্ট ইউজ ইনকোটার্মস। এই যে ইনকোটার্মসের কথা বলছি, বাংলাদেশের পার্সপেক্টিভে এই 5টা ইনকোটার্মস ফ্রিকুয়েন্টলি সবচেয়ে বেশি ইউজ হয়: এক্সওয়ার্ক, এফওবি, সিএফআর, সিপিটি এবং সিআইএফ। এবং মনে রাখবেন, ইম্পোর্টের ক্ষেত্রে সিআইএফটা ইউজ হয় না। সিআইএফ মানে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। মানে হচ্ছে যদি আপনি সিআইএফ এ ইম্পোর্ট করেন, তার মানে সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা সাপ্লায়ার তার দেশে করবে, কিন্তু বাংলাদেশ ইম্পোর্ট পলিসি অনুযায়ী ইন্স্যুরেন্সটা ইম্পোর্টারের দেশে হইতে হবে। কাজেই সিআইএফ এ আমরা ইম্পোর্ট করতে পারি না, বাট এক্সপোর্ট করতে পারি। যদি কোনো কারণে আপনাকে সিআইএফ এ ইম্পোর্ট করতেই হয়, সেক্ষেত্রে কমার্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হবে, স্পেশাল কোনো কেসে। ওকে, আর এই ইনকোটার্মস দ্বারা সাপ্লায়ার এবং এক্সপোর্টার এবং ইম্পোর্টারের কার কি দায়িত্ব, কে কতটুকু খরচ বহন করবে, সেইটা ডিফাইন করা থাকে। আর বাংলাদেশের যে কাস্টমস অ্যাক্ট, সেটা হচ্ছে 1969 সালে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী আমরা চলতেছি, এবং এই অ্যাক্ট অনুযায়ী আমাদের কাস্টমসের বা ইম্পোর্টের ডকুমেন্ট 3 বছর প্রিজার্ভ করার কথা। আর একটা কথা আমরা শুনি, এসআরওর অর্থ কি? স্ট্যাটুটারি রেগুলেটরি অর্ডার, যেটা এনবিআর ইস্যু করে, যেখানে কিছু বিধিনিষেধের কথা বলা থাকে। সুইফট, আমরা এলসি করতে গেলেই বা ইন্টারনেটে যে সুইফট কপিটা দেন, সুইফট হয়েছে বলি না? আচ্ছা, সুইফটের মানে কি? সুইফট কপিটা দেন। হ্যাঁ হ্যাঁ, এই সুইফটের ফুল মিনিং কি? সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন। ইন্টারন্যাশনালি বা গ্লোবালি যত ব্যাংক তাদের কমিউনিকেশন করে, সেটা সুইফটের থ্রুতে করবে। এবং এই সুইফট হচ্ছে অথরাইজড ব্যাংকিং ট্রানজাকশনের একটা মাধ্যম। ওকে, যেমন আমরা কি মেইল করি, হ্যাঁ, মেইলের মাধ্যমে কমিউনিকেশন করি, আর এই ব্যাংক টু ব্যাংক কমিউনিকেশন হলে সুইফটের মাধ্যমে হইতে হবে। আপনি একটা এলসি কপি নিয়ে প্রথমেই দেখবেন যে সুইফট ইনপুট বলে একটা কথা আছে, ওখানে লেখা আছে 700 FIN 700। তার মানে কি, যখন একটা নতুন এলসি ইস্যু হবে, সেটা অবশ্যই সুইফটের 700 কোড দিয়ে যেতে হবে। যখন এটা অ্যামেন্ডমেন্ট হবে, দেখবেন 701 বা 707। একটা এলসিতে না এই প্রত্যেকটা ওয়ার্ড গুলো পড়বেন, পড়লে নিজের মধ্যে না বুঝতে পারলে কোশ্চেন আসবে, সে কোশ্চেনটাই কাউকে জিজ্ঞেস করলে দেখবেন যে ভাই জেনে গেছেন, শিখে গেছেন। ঠিক আছে? তারপরে বলে না যে অনেক সময় সিএনএফ বলে না যে আইজিএম দেয় নাই, শুনছেন এই কথা? আইজিএম দেয় নাই। এই আইজিএমটা মানে কি? আইজিএম কে দেয়? শিপিং লাইন। হ্যাঁ, শিপিং লাইন দেয় আইজিএম। আইজিএম এর ফুল মিনিং কি? ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট। মানে হচ্ছে যখন একটা কার্গো বাংলাদেশে আসে, তখন শিপিং লাইন এই 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 কন্টেনারটা চিটাগাং পোর্টে আসছে, এটার কনফার্মেশন ডিক্লেয়ার করে যে হ্যাঁ, এই বিএল এর এগেইনস্টে এইটা আমার, এইটা বাংলাদেশে আসছে। তো কাস্টম যখন আপনার কনসাইনমেন্টে অ্যাসেসমেন্ট করবে, আগে দেখবে আইজিএম দিছে কিনা, তার মানে এই কন্টেনারটা বাংলাদেশে আসছে, তখন সে অ্যাসেসমেন্ট করবে। আইজিএম না দিলে এটা কাস্টমস জীবনও অ্যাসেসমেন্ট করবে না, পেপারেই এন্ট্রি করতে পারবে না। ওকে, তারপরে সিবিএম, আমরা কি ইম্পোর্টের ক্ষেত্রে বাই সিতে আমরা বলি যে এলসিএল শিপমেন্ট হলে কত সিবিএম, মানে কিউবিক মিটার। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেনারের ভিতরে জায়গাটাকে মাপার একক। সিবিএম কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখেন, লেন্থ, উইথ এবং হাইট, এটা সেন্টিমিটারে গুণ করে সেটাকে 10 লাখ দিয়ে ভাগ করলে আমরা ওইটার সিবিএম পাবো। আচ্ছা, টাইপ অফ কন্টেনার, কত টাইপের কন্টেনার হয়? 20 ফিট, 40 ফিট, 40 ফিট হাই কিউব, ওটি মানে হচ্ছে ওপেন টপ। কিছু কন্টেনার আছে, কন্টেনার কি 4-5 দিয়ে বন্ধ, তাই না? কিছু কন্টেনার আছে যেটার উপরটা খোলা থাকে, কারণ কি বেশি হাইট আলা কোনো জিনিস আনার জন্য ওইটা ইউজ করা হয়। কিছু আছে আবার ফ্ল্যাট ট্র্যাক, মানে কি শুধু খালি বেসটা, চারপাশে কোনো কিছুই নাই, চারপাশ ওপেন, সেটা হচ্ছে ফ্ল্যাট ট্র্যাক। আরেকটা আছে কি রেফার কন্টেনার, মানে কি ফ্রিজিং কন্টেনার। আচ্ছা, এবং এই 20 ফিট কন্টেনারের ভিতরে স্পেস হচ্ছে 30 সিবিএম। হ্যাঁ, কিন্তু আমরা ইউজ করতে পারি মিনিমাম 2 থেকে 3 সিবিএম আমাদেরকে ফাঁকা রাখতে হয়, কারণ আমরা তো আর মানে 100% প্যাক করে ভরতে পারবো না, তাহলে তো আমরা লোড আনলোড করতে পারবো না। ঠিক এরকম 40 ফিটে 60 সিবিএম থাকে স্পেস, ওই 2-3 সিবিএম আপনাকে সার দিতে হবে।
তো এই জিনিসগুলো ক্যালকুলেশন কেন জানতে হবে? ধরেন আপনি একটা এফওবি তে শিপমেন্ট করবেন, তো আপনাকে কতটুকু স্পেস বুক করতে হবে শিপিং লাইনে, এই ওর কাছে আপনাকে প্যাকিং লিস্ট নিয়ে আপনি ক্যালকুলেশন করে ফেলবেন। ও যদি বলে যে ভাই 1 কন্টেনার লাগবে, ভাই কেন 1 কন্টেনার লাগবে, তুমি আমার প্যাকিং লিস্ট দাও, আমি দেখি কত সিবিএম হয়, কতটুকু জায়গা আমার বুক করলে হয়, আমি কেন 1 কন্টেনার টাকা দেবো। দেখেছে যে মাল হবে 15 সিবিএম, সাপ্লাই বলতেছে ভাই তুমি 1 কন্টেনার বুকিং দাও, আমি মাল লোড করে দিই। কারণ 15 সিবিএম এর জন্য কি আপনি 1 কন্টেনার বুকিং দিবেন যেটা আপনার হাফ কন্টেনারে হয়? আর ম্যাটেরিয়ালটা যদি হয় যে ভাই এটা আমার এলসিএল আনলে সমস্যা নাই। তো এই জন্য এই জিনিসগুলা অ্যাজ এ কমার্শিয়াল এবং প্রকুরমেন্ট গাই আপনাকে এই ক্যালকুলেশন গুলো জানতে হবে। এবং কন্টেনার দুই ভাবে লোড হয়, এফসিএল এবং এলসিএল। এফসিএল মানে হচ্ছে কি, যখন পুরো কন্টেনারটা আপনার, হ্যাঁ, আর হচ্ছে যখন আপনি একটা কন্টেনার থেকে 2, 5, 7 সিবিএম স্পেস নিচ্ছেন, সেটা হচ্ছে এলসিএল। তবে কি এয়ারলাইনে বুকিং এর ক্ষেত্রে এয়ারলাইন সবসময় কিসে চার্জ করে? ওয়েটে চার্জ করে, কত কেজি মাল, তাই না? এই ওয়েটটাও আবার 2 টাইপের হয়, একটা হচ্ছে গ্রস ওয়েট, একটা হচ্ছে ভলিউমেট্রিক ওয়েট। ঠিক আছে? যেমন তুলার ক্ষেত্রে ভলিউমেট্রিক ওয়েট বেশি হবে, গ্রস ওয়েট কম হবে। কারণ 20 কেজি তুলার জন্য যে জায়গা লাগবে, 20 কেজি লোহার জন্য যে জায়গা লাগবে না। কিভাবে ভলিউমেট্রিক ওয়েট আপনারা ক্যালকুলেশন করবেন? দেখেন, লেন্থ, উইথ এবং হাইট সেন্টিমিটারে নিয়ে গুণ করবেন, সেটাকে 5000 দিয়ে ভাগ করলেই ভলিউমেট্রিক ওয়েট পেয়ে যাবেন। যখন আপনি এয়ারলাইন্সে কোনো শিপমেন্ট আনবেন, তখন এটার ফ্রেট কত আসতে পারে, এই জিনিসগুলা দেখেন। এই জিনিসগুলা কেন লাগবে? যখন আপনারা, আমি জানি না আপনারা কেউ প্রি ল্যান্ডেড কস্ট করেন কিনা, যে একটা ম্যাটেরিয়াল আমি বিদেশ থেকে আনলে আমার কস্টিং কত আসতে পারে। যেমন আমাদেরকে মানে যে কোনো আইটেম, নতুন আইটেম হলে সেটা প্রি ল্যান্ডেড কস্ট আগে করতে হবে, সেখান থেকে জিপি বের করতে হবে, তারপর সেটা অ্যাপ্রুভাল হবে, তারপর আমরা কিনতে পারবো। তো আপনি যখন প্রি ল্যান্ডেড কস্ট করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো না জানলে আপনি জীবনও করতে পারবেন না। কারণ আপনি কি ফ্রেট ছাড়া যদি কস্টিং করেন, তাহলে ওটা অ্যাকুরেট কস্টিং হবে না। তারপরে দেখেন এই যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স আবার কয় টাইপের হয়? ইম্পোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স দিতে হয়, ইন্স্যুরেন্স হচ্ছে 3 টাইপের, 3টে ট্যারিফ হয় ইন্স্যুরেন্সের। হ্যাঁ, একটা হচ্ছে আইসিসি এ, একটা হচ্ছে আইসিসি বি, আর একটা হচ্ছে আইসিসি সি। এই 3 ট্যারিফ অনুযায়ী কাভারেজ ভ্যারি করে। হ্যাঁ, কি কাভারেজ নিবেন সেই অনুযায়ী এই ট্যারিফ হয়, এবং এই 3টে ট্যারিফের প্রিমিয়ামের রেটও 3 রকমের হয়। আইসিসি এ তে সবচেয়ে বেশি, বিতে তারপর তার চেয়ে কম, সিতে হচ্ছে সবচেয়ে কম। এবং কাভারেজের ব্যাপ্তিও কমে এবং বাড়ে। তো আপনারা একটা কাভার নোট, আপনাদের যারা ইম্পোর্টে কাজ করেন, একটা কাভার নোট নিয়ে একটু দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়বেন। কাভার নোটে কি রিস্কের কথা বলা আছে, কি বলা আছে, একটা কাভার নোট কতদিন ভ্যালিড থাকে। হ্যাঁ, একটু একবার দেখা গেছে অনেকে 5, 7, 10 বছর ইম্পোর্টে কাজ করে ফেলছে। একটা ইন্স্যুরেন্স কাভার নোট প্রিমিয়ামটা কিভাবে ক্যালকুলেশন করতেছে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা কখনো নিজে একটু চেষ্টা করেও দেখি না আমরা, ভাই কত পার্সেন্ট ধরলো, কেন ধরলো, এটা কতদিন ভ্যালিড, এখানে কি কাভারেজ, আইসিসি এ, বি না সি, এই জিনিসগুলা একটু দেখবেন। হ্যাঁ, এবং these are classified based on taking risks and premium, যেটা আমি বললাম যে এটা রিস্ক এবং প্রিমিয়ামের উপরে বেস করে এটা ক্লাসিফিকেশনটা করা হয়েছে। আচ্ছা, আদার দেন প্রিমিয়াম দেখবেন 15% একটা ভ্যাট নেয় তারা, এবং একটা স্ট্যাম্প ডিউটি নেয়। এই স্ট্যাম্প ডিউটির একটা ক্যালকুলেশন আছে। যদি আপনি বাই সিতে আনেন, তাহলে প্রতি 1500 টাকা ইন্স্যুরেন্স অ্যামাউন্টের জন্য 1 টাকা স্ট্যাম্প চার্জ, আর লরি বা এয়ার মানে রোড বা এয়ারে আনলে ফিক্সড 50 টাকা স্ট্যাম্প চার্জ পার কনসাইনমেন্ট। তো এই হচ্ছে মানে এটাই আমার লাস্ট স্লাইড। হ্যাঁ, এরপরে বেজেও গেছে অনেক, 11:30। আর যদি কোনো কারো জানার থাকে কথা বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। মনির স্যার কি কথা বলতে চাচ্ছেন? না, আমি কথা বলো না, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি ক্লাসগুলো ভালো লাগে, এটা শুধু মুখে বলবেন না, এটা কাজে পরিণত করেন, অর্থাৎ আমাদের অ্যাট লিস্ট রিভিউতে ফিডব্যাক দেন। ওই রিভিউতে মনির ভাই স্লাইডটা গ্রুপে দিয়ে দিয়েন।
হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নাই। আর যারা রিভিউ করবেন তাদেরকে আমরা আগে দিব, রিভিউ দিতে হবে, কারণ ক্লাসের কথা তো সবাই বলেন, কিন্তু আপনারা ফেসবুকে গিয়ে দেখবেন রিভিউ আছে, রিভিউতে গিয়ে রিকমেন্ড করবেন, ইয়েস দিবেন, ইয়েস দিয়ে জাস্ট একটা আপনার ফিডব্যাক দিয়ে আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানি দিয়ে দিবেন। ওগুলো থেকে আমরা একটা আলাদা গ্রুপ রেডি করতেছি, ওখান থেকে আবার ওই গ্রুপে ইন ফিউচার যেটা হবে, বিভিন্ন ফ্রি সেশন গুলো ওই গ্রুপে আলাদা আগে পাবে, কারণ গ্রুপ তো অনেক হয়, তো সবগুলো আগে তাদের একটা আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিব আর কি। তো ঠিক আছে তাহলে, আর আমরা পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর ক্লাস হয়েছে। আরেকটা বিষয় মনির স্যার বলেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লাসগুলোর ইম্পর্টেন্ট বিষয়গুলো একবার ক্লাসে মনে থাকে না, এই ক্লাসগুলো যদি রেকর্ড গুলো দেওয়া যায় তাহলে খুব ভালো হয় স্যার। তবে আপনাদের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা লাইভ চলছে, লাইভে থাকবে ইনশাআল্লাহ, ডিলিট করব না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে। জি স্যার একটা রিকোয়েস্ট আছে। জি বলেন। স্যার আপনি যদি আপনারা যদি সিপিএলএম টা চালু করতেন স্যার। সিপিএলটা চালু জানুয়ারিতে ইনশাআল্লাহ, কনফার্ম স্যার। আশায় থাকলাম স্যার। না আশা না, একদম কনফার্ম, জানুয়ারি ফার্স্ট উইকে ইনশাআল্লাহ অ্যাডভার্টাইজমেন্ট পাবে। ঠিক আছে স্যার। ওকে, তো আপনারা তো সবাই এখানে, আমি আপনার ফার্স্ট স্টুডেন্ট। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা একটু বলি, আপনারা তো সবাই এখানে সিএসসিএম করতেছেন তাই না? জি স্যার, ম্যাক্সিমাম 95%ই বলা যায়, দুই একজন একটু। তো হয়তো আপনাদের সাথে সিএসসিএম এর ওই কারিকুলাম নিয়েও হয়তো আমার দেখা হবে সামনে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। তো আরো অনেক কথা হবে, ঠিক আছে? তো এলসি রিলেটেড কোনো কোয়েরি থাকলে আপনারা মনির ভাইকে করেন, মনির ভাই আমার সাথে যোগাযোগ করবে, সমস্যা নাই। আমরা আসলে প্রতি মাসেই সেশন কিছু থাকবে টুকটাক, ওইগুলোতে সবাই জয়েন করলে পাবে। হ্যাঁ, তো আমিও চেষ্টা করব এটাকে। আমি ধরেন আপনাদের যদি কোনো পেইন এরিয়া থাকে যে আমি কস্টিং করতে আমার সমস্যা হচ্ছে, ইম্পোর্টে কস্টিং বা প্রি ল্যান্ডেড কস্ট করব, আমি কি কি প্যারামিটার ধরবো, এই টাইপের যদি কোনো পেইন থাকে আপনার মনির ভাইয়ের সাথে শেয়ার করেন। আমি দরকার পড়লে ওই টপিকের উপরেই হাফ এন আওয়ার বা 1 ঘন্টার একটা ছোট স্লাইড করে আমি আপনাদের সাথে বসে গেলাম, সমস্যা নেই। টপিক আপনারা বলে দিন, টপিক বলেন, মানে একদম কোন এরিয়াতে প্রবলেম আছে বা এরিয়া বলে দিন, আমরা একটা অ্যারেঞ্জ করে দিব ইনশাআল্লাহ, এটা আমরা কনসাইজ করে ফেলব। আমাদের কাজ হলো যে আপনারা কোনোভাবে যেন দুর্বল না থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা হ্যাপি তো? আমাদের স্যার একটা করেছিল স্যার, আমাদের সার্ভিস বেশ হ্যাপি কিনা সেটা বলেন। জি স্যার, হ্যাপি স্যার। থ্যাংক ইউ। তানভীর খান চৌধুরী। ওকে, থ্যাংক ইউ। তানভীর খান চৌধুরী। তানভীর বলেন। জি স্যার, এক্সপোর্টের উপরে স্যার মানে করা যায় কিনা, একটা সেশন নেওয়া যায় কিনা, জাস্ট এক্সপোর্ট বেস। এক্সপোর্টের উপরে রাবেল মাসুদ আর ইয়া করবে, রাবেল মাসুদ আর রাবেল মাসুদের রিকোয়েস্ট তো আগামী সপ্তাহে ওবাইদুল হক দুজনে মিলে একটা সেশন করবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। ওকে, রেডি করেন। রাবেল মাসুদ আছে, আপনারা আছেন, করে দেন। ভিআইপি ইন্ডাস্ট্রিজ এর দায়িত্ব এটা। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন। ওকে, গুড নাইট। ভালো থাকবেন, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার। ওকে।